আছে যেটা হচ্ছে যে এই যে বিজনেস ইনফোতে আমরা আছি, বিজনেস ম্যানেজার দেখছিলাম এর আগে। তো বিজনেস ইনফোতে এসে একটা পেজ এবং একটা অ্যাড অ্যাকাউন্ট আমার এখানে আছে, এবং ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি কিছু অ্যাড রান করছিলাম, হালকা কিছু অ্যাড রান করছিলাম অ্যারাউন্ড $60-70 মতো। তো তখন হচ্ছে আমাকে এই লিমিটটা ১ থেকে বাড়ে ৩টা করে দিছে, যে আমি ৩টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এই বিজনেস ম্যানেজারের আন্ডারে। আর এখানে দেখেন বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস হচ্ছে আনভেরিফাইড। তো এইটা কিছু প্রোডাক্ট অ্যাড করা, তারপরে হচ্ছে ক্যাটাগরি ঠিকঠাক মতো সেট আপ করা, এই সব কিছু যখন একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে কমপ্লিট করবেন, তখনই শুধুমাত্র ফেসবুক আপনাকে এই বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করতে দিবে, আইদার দিবে না। ইভেন এই বিজনেস ম্যানেজারের একটা ব্যাকআপ অ্যাডমিন রাখতে হবে। এখন মনে করেন বিজনেস ম্যানেজার আপনার, আপনি আর কাউকে এই বিজনেস ম্যানেজারের অ্যাডমিন রাখেন নাই, মানে ব্যাকআপ অ্যাডমিন বা কাউকে অ্যাডমিন দেন নাই, বা আপনার সাথে কাউকে ট্রাস্ট কাউকে দেন নাই, তখনও এই বিজনেস ভেরিফিকেশনগুলো নিয়ে প্রবলেম করে। তো অ্যাকচুয়ালি সার্টেন প্রোডাক্টসগুলো কি, এগুলো একটু দেখে নিয়েন। আমরা কিছু আইডিয়া পাবেন বিজনেস ভেরিফিকেশন নিয়ে, হ্যাঁ? তো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তারপর আইডেন্টিটি নিয়ে একটা কথা আছে, অ্যাডমিনের অবস্থা, হ্যাঁ? আইডেন্টিটি আপলোডিং ফটো, গভর্নমেন্ট আইডি, এগুলো সব কিছুই লাগবে। দ্যাট মিনস আপনি যখন একটা বিজনেস ম্যানেজারকে আপনি অ্যাপ্রুভ করাতে যাচ্ছেন, আর একটা বিজনেস ম্যানেজার যেহেতু আপনি আপনার পার্সোনাল প্রোফাইলের আন্ডারেই ক্রিয়েট হয়, এটা ও তো উড়ে আসে না। তো ওই পার্সোনাল প্রোফাইলে যে নাম, ওই নামের সাথে যে আইডি কার্ড আপনি দিবেন, সেই আইডি কার্ডের নাম সবকিছু ঠিকঠাক থাকলেই চলে আসবে। তো এখানে আবার ব্যাপার হচ্ছে যে ডোমেইন ভেরিফিকেশন করা। সো এই যে সবগুলা কাজ, ডোমেইন ভেরিফিকেশনের কাজটা কিন্তু আমরা দেখিয়েছিলাম গত ক্লাসে, যে ব্র্যান্ড সেফটি থেকে আমরা ডোমেইন এড করতে পারি, এবং ডোমেইনটা নিয়ে একটা মেটা কোড আমরা যারা ওয়েবসাইট বুঝি, না বুঝলে পরে দেখবো, আরো সমস্যা নেই, এটাও আসবে, এই সেকশনটাও আসবে, যে আম, আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে গিয়ে হচ্ছে আমরা কোডটা অ্যাটাচ করে দিলে হয়ে যাচ্ছে। সো এই সবগুলো কাজই আপনাকে ফুলফিল করতে হবে, ঠিক আছে? এবং আপনার অ্যাকচুয়ালি বিজনেসটা ভেরিফিকেশন করার জন্য আপনি এলিজিবল কিনা একটা বিজনেস ভেরিফাই করার জন্য। সো এখানে এই ব্যাপারগুলো এখানে দেওয়া আছে, একটু পড়ে নিয়েন, তাইলে আই গেস আপনাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি যেটা করি এটা হচ্ছে, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু পড়ে নিয়েন ডিরেক্টলি। তো এটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য। সো এর বাইরে এগুলার ক্রাইটেরিয়াগুলো যদি ফিল আপ না করে যদি আপনি আসেন লাইক দ্যাট, এই যে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস থেকে ভিউ ডিটেইলস যদি আমরা আসি, এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যাদেরকে এই যে সিকিউরিটি সেন্টার হিসাবে একটা ব্যাকআপ অ্যাডমিন অ্যাটাচ করা, এবং মূলত হচ্ছে আরেকজনকে যে টু ফ্যাক্টর হিসাব হচ্ছে আপনি ওপেন করে রাখতে পারেন, যে টু ফ্যাক্টর ব্যাপারটা। আর 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 আমাদের এখানে যেটা করব, এই আর্টিকেলটা একটু পড়েন, এখানে আপনার বিজনেস কিভাবে ভেরিফাই করতে হবে এটা ডিটেলটা এখানে একটু দিয়ে দিবেন। সো এখানে বলা আছে যে আপনি যখন স্টার্ট করতে যাবেন, সো ইউ ওয়ান্ট বি এভার ক্লিক টু স্টার্ট ভেরিফিকেশন আনলেস ইউর বিজনেস নিড টু বি ভেরিফাইড, হ্যাঁ? তো আপনার একটা অ্যাডমিন অবশ্যই লাগবে, দেন হচ্ছে অ্যাডভার্টাইজার বেস, যদি যদি চায়নাতে হয় সেক্ষেত্রে কি হবে, ঠিক আছে? তো আপনার বিজনেস ম্যানেজার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন। এছাড়া আমরা সিকিউরিটি সেন্টার থেকে গিয়ে গো টু সিকিউরিটি সেন্টারে, যে কিছুক্ষণ আগে যেখানে আমি ছিলাম, এই যে বিজনেস ম্যানেজারের এই যে সিকিউরিটি সেন্টার, এই যে এখানে, এই সিকিউরিটি সেন্টারে এসে আপনি এখানে নিচের দিকে পাবেন, হ্যাঁ? এখানে আম, কেন আসতেছে না আমি জানি না, বা অন্য অন্য কোথাও কিছু একটা অপশন থাকতে পারে, বা এখান থেকে মুভ হয়েছে, একটু দেখতে হবে কোথায় আছে। কারণ কারণ ফেসবুক তো দুদিন পরে পরে আপডেট করে, সো এক জিনিস এখান থেকে রেখে ওখানে নিয়ে যায়, সো শিফট করে। আপনাদের একটু দেখেন যে এখানে পেয়ে যাবেন। তো স্টার্ট ভেরিফিকেশন যার সিকিউরিটি সেন্টারে যান, দেন নিচে লেখা থাকে স্টার্ট ভেরিফিকেশন, এভাবে একটা পর একটা করে করে ফেলতে হবে আর কি। এগুলো একটু দেখেন, তারপরে না হয় দেখা যাবে কি করা যায়। তো এইটা আরো একটু ওয়েট করব আমরা, কজ অফ আমাদের এই অ্যাড ম্যানেজার বা এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যে অ্যাড ম্যানেজার আছে, ওইটা দিয়ে আরো অ্যাড যাবে। তারপরে হচ্ছে আমরা এটাকে ভেরিফাই এর জন্য আবার এটাকে প্রসেসে নিয়ে যাবো। সো প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে নিয়ে এটা ভেরিফাই করব, সমস্যা নেই। আজকে যেটা দেখবো, অ্যাকচুয়ালি যেটা দেখতে আসছি, সেটা হচ্ছে আমরা
অ্যাডে চলে যাব। মানে বিজনেস ম্যানেজারের পর হচ্ছে অ্যাড ম্যানেজারে অ্যাকচুয়ালি চলে যেতে চাচ্ছি। আমি নরমালি আমি আমার পার্সোনাল অ্যাড ম্যানেজারেই যাব। অ্যাকাউন্ট পার্সোনাল এর মধ্যে একটা হচ্ছে আসাদ সাইমন আর একটা হচ্ছে এমডি রবিন। মনে করেন আমি এটাকে ওপেন করি, আবার এটাকে ওপেন করি। ২ টা অ্যাড ম্যানেজারকে ওপেন করি। পার্থক্যটা দেখাচ্ছি তাদের ইন্টারফেসের। ২ টাই অ্যাড অ্যাকাউন্ট। ২ টা দেখতেও একই রকম। মানে একই রকম ইন্টারফেস। আমি যদি একটু দেখেন, আপনারা খেয়াল করেন যে এখান থেকে হচ্ছে ক্রিয়েট অপশন আছে, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। দেন এখানেও ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, একই রকম ইন্টারফেস। তো এটা হচ্ছে মূলত আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে যখন আমরা অ্যাড রান করতে যাই, তখন আমরা এখান থেকে অ্যাড রান করতে পারি। এর বাইরে আমরা সাধারণত যেটা করি, এটা বেসিক যারা জানেন আগে থেকে তারা জানেন যে আমরা যখন ফেসবুক পেজে পোস্ট করি, পোস্টের ডান দিকে লেখা থাকে বুস্ট নাও। তো আমরা ওই বুস্ট নাওতে ক্লিক করলেও আমরা অ্যাড রান করতে পারি। কিন্তু এটা একদমই বেসিক আর বিগিনারদের জন্য। আর এখানে যে প্ল্যাটফর্মটা, এটা একদমই অ্যাডভান্স লেভেলের প্ল্যাটফর্ম, যেখানে আমরা অনেক বেশি ন্যারো বা অনেক বেশি প্রিসাইজ করে হচ্ছে অ্যাডগুলাকে রান করতে পারি। এটাই। এখন ২ টা কেন দেখাইলাম দেখেন। তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই যে এখানে ক্যাম্পেইনস, অ্যাড সেট আর হচ্ছে অ্যাড, এদের অ্যাকচুয়ালি কাজ কি? এদের কাজটা যদি বুঝে করেন যে এটা একটা টেন্ট, টেন্ট তো বুঝি তাঁবু আরকি, হ্যাঁ? এটা একটা তাঁবু। তো আপনি এই তাঁবুর ভেতরে ২ টা পার্টিশন। এটা হচ্ছে তাঁবুর ভেতরে ঢোকার রাস্তাটা। এটা যদি ডোর হয়, সেই ক্ষেত্রে আমার এই পাশটা হচ্ছে একটা স্পেস, এই পাশে হচ্ছে একটা স্পেস। তো আপনি এই পাশের স্পেসের এই জায়গাটুকুতে বললেন যত আমেরিকান আছে তারা এই জায়গাতে থাকবে, এবং আমেরিকানদের যত প্রোডাক্ট বা আমেরিকানদের আম যত প্রোডাক্ট আছে সব এই জায়গার মধ্যে থাকবে। ক্যাম্পে এক তাঁবু কিন্তু একটাই, হ্যাঁ? এক তাঁবুর ভিতরেই আমরা এই আলাদা করে দিলাম। এটা হচ্ছে আমেরিকানরা এখানে থাকবে, থাকার জায়গা, এবং আমেরিকানদের সব খাবার হচ্ছে এই জায়গাতে আছে। ঠিক সিমিলারলি আ এই পাশটাতে এই পাশটাতে এটা একটা টেন্ট, যে একটা তাঁবুর মতো, ঠিক আছে। এই পাশটাতে আপনি বললেন যে এই পাশে যত আম ধরেন যে অস্ট্রেলিয়ান যারা আছে তারা হচ্ছে এই পাশে থাকবে, এবং অস্ট্রেলিয়ানদের যে সকল খাবার দরকার এগুলো সব এখানে আছে। একই তাঁবুর ভিতরে আপনি কিন্তু আলাদা করে দিলেন ২ জনকে, ২ টা দলকে আপনি আলাদা করে দিলেন। ঠিক এখানে অ্যাড সেটের মধ্যে আমাদের কোথায়? এই ক্যাম্পেইন, অ্যাড সেট আর অ্যাড, এই ৩ টা ঠিক একই জিনিস। এই ক্যাম্পেইনটা হচ্ছে পুরো এই তাঁবুটা, যেইটার মধ্যে আমি যাদেরকে খুশি রাখতে পারি। আর এই অ্যাড সেট হচ্ছে এই ক্যাম্পেইনের আন্ডারে আমি যেমন এই তাঁবুর ভেতরে একপাশে অস্ট্রেলিয়ানদের রাখছি, একপাশে আম আমেরিকানদের জন্য রাখছি। ঠিক এই অ্যাড সেটের ভেতরে আমি যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করলাম, এই ক্যাম্পেইনের আন্ডারে একটাই ক্যাম্পেইন, সাপোজ ধরেন যে জুতা। আমি আরেকটু ভাঙিয়ে দিচ্ছি। সাপোজ মনে করেন জুতা। এখন জুতার মনে করেন ২ টা ভ্যারিয়েন্ট। একটা হচ্ছে ৪০ সাইজের, আরেকটা হচ্ছে ৪৪ সাইজের। তো একটাই ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। একটার ভেতরেই এই ৪০ সাইজের জুতাও থাকবে, ৪৪ সাইজের জুতাও থাকবে। আবার বলতেছেন এই ৪০ সাইজের জুতা যাদের জন্যে, তাদের পিপল গুলা হবে শুধুমাত্র যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তারা। আর যেটা কিনা ৪৪ সাইজের জুতা, এটা হচ্ছে যারা কিনা শুধুমাত্র মনে করেন মার্চেন্ডাইজার, গার্মেন্টসের মার্চেন্ডাইজার, তারা। আলাদা করে দিলাম। যে এটা দেখবে এক দল, এটা দেখবে আরেক দল। এটা একই জিনিসের ভিতরে ২ জনকে লাগাইছি, এবং ২ জনেরকেও আবার ২ রকমভাবে দেখাচ্ছি। আবার এটাও বলতেছি যে এড এর মধ্যে এসে যে এই যে আমি আ পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের জন্য যে জুতাটা আমি নিছি, তাদেরকে জুতাটা দেখাবো একটা স্টাইলে, একটা ডিজাইনে। আবার যারা মার্চেন্ডাইজার
তাদেরকে যে আমি আরেকটা জুতা দেখাবো, সেটা দেখাবো আরেকটা স্টাইলে, আরেকটা ডিজাইনে, আরেকটা ক্রিয়েটিভিটিতে। লাইক দ্যাট একটা ক্যাম্পেইনের আন্ডারে আমি ২ টা দলকে আলাদা, আলাদা করে দিছি এবং ২ দলের জন্যে কারা কোন ধরনের খাবার খাবে সেটাও আমি আলাদা, আলাদা করে ডিসাইড করে দিছি। এই পুরো কাজটা আমরা অ্যাকচুয়ালি অ্যাড ম্যানেজার দিয়ে করতে পারি। এটা কিছু বেনিফিটও আছে, অ্যাডভান্টেজ আছে যেমন ডিসঅ্যাডভান্টেজও তেমন আছে। ডেফিনিটলি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ সবকিছুতেই থাকে। এইটার ক্ষেত্রেও অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। এখন আসেন একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে যে আমরা যখন একটা অ্যাড অ্যাকাউন্টে আসি, সো আমরা একটা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে যখন আমরা একটা অ্যাড রান করতে যাচ্ছি, তখন আমরা ক্রিয়েট এ ক্লিক করতেছি। সো ক্রিয়েট এ ক্লিক করার পরপরই আমরা কি ধরনের ক্যাম্পেইন ক্রিয়েট করব, অবজেক্টিভ কি, ক্যাম্পেইনের অবজেক্টিভটা কি, উদ্দেশ্য কি, কি জন্য আমি অ্যাড রান করব, বা আমি যে অ্যাডটা রান করতে চাচ্ছি সেটাতে অ্যাকচুয়ালি আমি কি চাচ্ছি, এইটা এখান থেকে আগে আমাকে ডিসাইড করতে হবে। এখন কথাটাই হচ্ছে এটা, আমি ২ টা অ্যাড অ্যাকাউন্ট ওপেন করার কাহিনী হচ্ছে এটা যে আপনাদের মানে Facebook অ্যাকাউন্টের আপডেট এর উপর বেস করে এই অ্যাড অ্যাকাউন্টের ক্রিয়েট এ ক্লিক করার পর আমার যে ইন্টারফেসটা এখন দেখতে পাচ্ছেন, এটা সবার এরকম নাও আসতে পারে, চেঞ্জ আসতে পারে। আমারটা যেমন অ্যাওয়ারনেস, কনসিডারেশন আর কনভার্সন এর ভেতরে আলাদা, আলাদা করে আসছে। আপনাদের এরকম নাও আসতে পারে। আপনাদের কেমন আসতে পারে আমি যদি একটু আ আইডিয়া দেই অ্যাকচুয়ালি, যে এইটা একটু দেখেন। ক্রিয়েট এখান থেকে এটাও ক্রিয়েট করলাম। তো আবার আলাদা একটাই দেখেন, ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, এটাও আমরা ক্যাম্পেইনই ক্রিয়েট করতেছি। বাট এইটার চুজ আ ক্যাম্পেইন অবজেক্টিভ এখানে কিন্তু একটু অন্যরকম। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস আর নাই। বাট এখানে অনেকগুলা, যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এনগেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও, লিড, মেসেজ, স্টোর ট্রাফিক, ক্যাটালগ আর কনভার্সন। তাহলে এখানে এগুলো কই গেল? কনভার্সন, ক্যাটালগ কই গেল? ব্যাপারটা হচ্ছে ফেসবুক তার, ওই যে বললাম আমরা বাংলাদেশি বা এশিয়ানরা হচ্ছে ফেসবুকের কাছে গিনিপিকের মতো। তারা একটা, একটা করে ইন্টারফেস বানায় এবং আমাদের দ্বারা এপ্লাই করে দেখে অ্যাকচুয়ালি আমরা এটাকে কতটা আ ইউজ করতে পারতেছি বা কোনটা আমাদের কাছে ইউজেবল বেশি মনে হচ্ছে বা আমরা অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করি। সেটা হয়তো পরবর্তীতে তারা আপডেট আনে। ব্যাপারটা এরকম ঘটছে আরকি। তো দেখেন এই যে অ্যাওয়ারনেস যেটা, ১ম এ যেটা অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেস এর মধ্যেই তারা, আমি যদি ক্লিক করি এটাকে অ্যাওয়ারনেস, এই যে আরে কই গেল অ্যাওয়ারনেস? এই যে অ্যাওয়ারনেস এর মধ্যে রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস কে ঢুকায় দিছে। মানে একটার ভেতরে ২ জনকে আবার ইন্টিগ্রেট করে ঢুকাইয়া দিছে। যেখানে আবার আগেই এই অ্যাওয়ারনেস এর ভিতরে ২ টা আলাদা, আলাদা করে দেখা যাচ্ছিল। বাট মজার ব্যাপার হচ্ছে যে আমি যখন এই ইন্টারফেসে আমি শুধুমাত্র ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার নাকি শুধু রিচ দরকার, আমি আগে থেকেই একদম ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারছিলাম। কিন্তু এটা অ্যাওয়ারনেসের আন্ডারেই, এই যে মূল অবজেক্টিভ অ্যাওয়ারনেস তার আন্ডারে হচ্ছে এই ২ জন। কিন্তু আমি ২ জনের মধ্যে একজনকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারছিলাম। নতুন আপডেটে এসে এখানে আমি শুধুমাত্র অ্যাওয়ারনেসকে সিলেক্ট করতে পারছি। এখন রিচ হবে না ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এটা পরবর্তী স্টেপে দেখতে হবে যে চেঞ্জ করা যায় কি যায় না। বাট আপাতত অ্যাওয়ারনেস সিলেক্ট করছি মানে এই ২ জনকেই আমরা হচ্ছে দিয়ে রাখছি, সিলেক্ট করে রাখছি। ঠিক সিমিলারলি ট্রাফিক। ট্রাফিক যদি নেই, ট্রাফিকের মধ্যে লিঙ্ক ক্লিকস আর হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ নিয়ে আসতেছে। যেটা কিনা এই যে ট্রাফিক কনভার্সন, এটাকে মেনশন করা হচ্ছে। কনসিডারেশন কে মেনশন করা হচ্ছে। তারপর হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্টের মধ্যে দেখেন মেসেজ ক্যাম্পেইন, ভিডিও ভিউ, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, এগুলোর জন্য এনগেজমেন্ট গুড। যেটার জন্য এই যে এনগেজমেন্ট আমাদের জন্য আলাদা করে ছিল এবং এনগেজমেন্টের মধ্যে এই পাশে আসলে পোস্ট এনগেজমেন্ট, লাইক এনগেজমেন্ট, ইভেন্ট রেসপন্স, এই ইভেন্ট রেসপন্সটা কিন্তু এখান থেকে নাই, তুলে দিছে। সো ফেসবুক তার আপডেটের সাথে, সাথে কিছু জিনিস চেঞ্জ আনতেছে। আপনাদের ক্ষেত্রেও হয়তোবা এটা চেঞ্জ আসতে পারে। সো একটু খেয়াল করে নিয়েন। আ এরপরে আছে হচ্ছে অ্যাপ ইনস্টল তো আমরা বুঝি। সো এইখানের মধ্যে অ্যাপ ইনস্টল, এই যে অ্যাপ প্রমোশন এখানে দিয়ে দিছে। ঠিক আছে? তার মধ্যে অ্যাপ ইনস্টল এবং অ্যাপ ইভেন্ট ২ টাকে এড করা হইছে। আ এরপরে কি আছে? এরপর হচ্ছে আমার সেলস। অ্যান্ড সেলস এর মধ্যে হচ্ছে কনভার্সন, ক্যাটালগ আর হচ্ছে মেসেজ ক্যাম্পেইন। যেটা আমার জন্য আলাদা করেই ছিল। এই যে এখানে দেখেন মেসেজ ক্যাম্পেইন, কনভার্সন, ক্যাটালগ নাই কি, স্টোর ট্রাফিক এটাকে তুলে দিছে। এটা নাই এই জায়গার ভিতরে।
এখানে নাই। লিডে আছে কিনা একটু দেখি। লিডের মধ্যেও মেসেজ ক্যাম্পেইনকে ঢুকাইছে, কল ঢুকাইছে, সাইন আপ ঢুকাইছে, ইনস্ট্যান্ট ফর্ম ঢুকাইছে। বাট লিডের মধ্যে শুধুমাত্র আমাদের এখানে আলাদা করে লিড ছিলই। এই যে এখানে লিড। ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। বাকি চেঞ্জটা হচ্ছে আমরা পরবর্তী টাইপে হয়তোবা এখানে এসেও আমরা চেঞ্জ করতে পারি। বাট ইন্টারফেস ভেদে আপনাদের এটা পরিবর্তন আসতে পারে। সো এটা চেক রেখে তারপর সামনে ফরওয়ার্ড করবেন। এখন আসেন অ্যাওয়ারনেস এর ব্যাপারটা আসি। অ্যাওয়ারনেস এর কাজটা হচ্ছে বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর কাজটা হচ্ছে যে আপনি জাস্ট আপনি আপনার প্রতিষ্ঠানের বা আপনি ক্লায়েন্টের কোনো একটা প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে চাচ্ছেন বা এটা করতে চাচ্ছেন যে মানুষ শুধু জানুক। মানুষ যে ওই প্রোডাক্টটা কিনতে হবে ব্যাপারটা এমন না। মানুষ প্রোডাক্ট সম্পর্কে জানুক, মানুষ ওই প্রোডাক্টটা মনে রাখুক। হ্যাঁ, অমুক, অমুক একটা প্রোডাক্ট আসছে বাজারে, নতুন আসছে। দ্যাটস কল্ড হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এরপর হচ্ছে রিচ। রিচ হচ্ছে একই জিনিস বাট রিচের ব্যাপারটা হচ্ছে যে মনে রাখবে কিনা জানি না। তবে মানুষের কাছে একজন মানুষের কাছে যতবার সম্ভব হইলে তো আপনার কাছে দিনে ৪ বার করে একটা এড দেখাবো আমি। রিচ করানো হচ্ছে কথা। সো মেক্সিমাম পিপল এর কাছে হচ্ছে আমার এডটা পৌঁছাতে চাই। সেক্ষেত্রে রিচ। ঠিক আছে? আর এরপর আসেন কনসিডারেশন এর মধ্যে আসে ট্রাফিক। ট্রাফিকের ব্যাপারটা যেটা ঘটে যে আপনি একটা অ্যাড রান করতে চাচ্ছেন এবং অ্যাড রান করার মাধ্যমে আপনার ওয়েবসাইট বা আপনার অ্যাপস, আপনার কোনো একটা ইভেন্ট এই জায়গাগুলোর মধ্যে হচ্ছে আপনার ট্রাফিকগুলাকে সেন্ড করতে চাচ্ছেন। যদি ইনটেনশন থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ট্রাফিক অ্যাড রান করি। আপনি আপনার কোনো একটা পোস্টের মধ্যে চাচ্ছেন যে বা কোনো একটা অ্যাডের মধ্যে চাচ্ছেন অনেক বেশি লাইক আসুক, অনেক বেশি কমেন্টস আসুক, অনেক বেশি শেয়ার হোক। তখন গিয়ে হচ্ছে আমরা এনগেজমেন্ট অ্যাডগুলাকে রান করি। প্লে স্টোর, অ্যাপ স্টোর, অ্যামাজন স্টোর এই ধরনের স্টোরে যে ধরনের অ্যাপগুলা সেটা মোবাইল অ্যাপসই তো হয়। তো মোবাইলের যে অ্যাপসগুলা আপনি চান আপনার অ্যাপটা অনেক বেশি ডাউনলোড হোক বা মানুষ ইনস্টল করুক প্লে স্টোর থেকে। ইভেন আপনার ওই অ্যাপসের সাথে মানুষ বেশি এনগেজ থাকুক। এই অ্যাপ ইনস্টল করার জন্য অ্যাকচুয়ালি আমরা এই অ্যাপ ইনস্টলেশনের যে অবজেক্টিভ আছে এটাকে হচ্ছে আমরা করি, এড করি। আপনি যদি ভিডিও নিয়ে কাজ করেন এবং আপনি চান যে আপনার ভিডিও অনেক বেশি দেখা হোক, অনেক বেশি শো হোক, দেন হচ্ছে ভিডিও ভিউজ। আর হচ্ছে এরপর হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনের ব্যাপারটা হচ্ছে যে আপনি মানুষের টোটাল একটা ডেটা কালেক্ট করতে চাচ্ছেন। লাইক দ্যাট বাংলাদেশে যারা হচ্ছে সিইও, কোম্পানির সিইও বা ধরেন বাংলাদেশে যারা কিনা হচ্ছে পেজের মালিক, বড়, বড় টপ লেভেল বা একটা ক্যাটেগরি সাপোজ আম ক্লথিং ক্যাটেগরির যত পেজ আছে, এই পেজের যারা মালিক বা অ্যাডমিন তাদের ইনফরমেশন চান। ইনফরমেশন মধ্যে তাদের নাম, তাদের ফোন নাম্বার, তাদের জিমেইল, তারা কি করে অ্যাকচুয়ালি, তাদের অ্যাড্রেস সবকিছু চাচ্ছেন। তো যখন লিড কালেক্ট করতে চাচ্ছেন ফেসবুক থেকে তখন আমরা লিড জেনারেশন অবজেক্টিভ নেই। মেসেজ ক্যাম্পেইন থ্রুতে ইনটেনশনই হচ্ছে যে আপনার ইনস্টাগ্রামে, আপনার হোয়াটসঅ্যাপে অথবা আপনার পেজের মেসেঞ্জারে ইউজাররা আপনার অ্যাড দেখা মাত্র যারা কিনা মোস্টলি লাইক করে প্রোডাক্টগুলো বা পারচেস করতে ইন্টারেস্টেড এবং তারা কনভার্সন করতে চায় তারা অ্যাকচুয়ালি এবং তাদের কাছে আপনি মেসেজ চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে আমরা মেসেজ ক্যাম্পেইন হচ্ছে ক্রিয়েট করি। আপনি মেসেজ না, আপনি চাচ্ছেন ডিরেক্টলি কনভার্সন হোক। কনভার্সন মিনস কোনো কিছু একটা সেল হোক। মানে কাস্টমার আপনার ওয়েবসাইটে বা আপনার মেসেঞ্জারে আসবে এবং আসার উদ্দেশ্য হচ্ছে যে এমন ফেসবুক এমন সব কাস্টমারদেরকে ধরে নিয়ে আসবে যারা ফেসবুকের মাধ্যমে আম কোনো ওয়েবসাইটে গিয়ে কোনো না কোনো কিছু কেনে বা ফেসবুকের মাধ্যমে পেজের ইনবক্সে এসে মেসেজ করে কোনো না কোনো কিছু কেনে। বাট কেনে, কিছু না কিছু কেনে, কোনো না কোনো একটা অ্যাকশন নেয়। এই ধরনের পিপলকেই শুধুমাত্র যদি টার্গেট করতে যান, দেন কনভার্সন। তো এখন যেটা একটু আগে বললাম যে মেসেজের মাধ্যমেও সেল হয়, কনভার্সনের মাধ্যমে সেল হয়। পার্থক্য হচ্ছে মেসেজ থ্রুতে রেশিও এবং কনভার্সন থ্রুতে রেশিও যদি বলি, মেসেজে হয়তোবা আপনি ১,০০০ লোক আপনাকে মেসেজ দেওয়ার পর আপনি ১০০ টা প্রোডাক্ট সেল করতে পারেন। কারণ Facebook মেসেজ দিতে ইন্টারেস্টেড বা মেসেজ করে এই ধরনের পিপলের কাছে পৌঁছাবে। বাট পারচেজ করতে ইন্টারেস্টেড কিনা এই ধরনের পিপলের গ্যারান্টি ফেসবুক দিবে না। কিন্তু কনভার্সনের ব্যাপারটা হচ্ছে যে মানুষজন কেনেই এই ধরনের পিপলের কাছেই পৌঁছাবে। দ্যাট মিনস কনভার্সনে যদি ১০ জনও আসে আপনার কাছে, মানে এখানে এতটুকু এনশিওর করা যায় ১০ জনের মধ্যে
আ ২ থেকে ৩ জন এটলিস্ট আমার প্রোডাক্টটা পারচেজ করবে। বাট মেসেঞ্জারে যদি ১০ জন আসে আপনি এখানে গ্যারান্টি নেই যে ১০ জনই থেকে ২ জন বা ৩ জন আপনার কাছ থেকে প্রোডাক্টটা পারচেজ করবে। হ্যাঁ, মেসেজ করার পরে আপনি যদি বিভিন্ন অফার বা ক্লায়েন্টের সাথে যারা কিনা মেসেজ দিচ্ছে কাস্টমার তাদের সাথে কথা বলে নেগোশিয়েট করে যদি আপনি আপনার প্রোডাক্ট সেল দিতে পারেন তো ১০ জন ১০ টা মেসেজে ১০ টাই সেল দিতে পারবেন। কোনো সমস্যা নাই। এটা সম্পূর্ণ আপনার উপর। বাট কনভার্সন এর ক্ষেত্রে Facebook নিজে একটা দায়িত্ব কাঁধে নেয় যে, ঠিক আছে, আমি আপনার সেল কিছুটা জেনারেট করে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যা বললাম, এই কনভার্সনের আগ পর্যন্ত মিনস মেসেজ পর্যন্ত সবগুলা এড একদম সহজ। ইজিলি রান করা যায়। যদি ক্যাচাল আর ভেজাল যাই লাগুক, লাগবে হচ্ছে কনভার্সন, ক্যাটালগ এবং স্টোর ট্রাফিক নিয়ে। এবং সবথেকে বিরক্তিকর এড হচ্ছে ক্যাটালগ সেল। কনভার্সন এড আপনি মুভ করে আপনার ওয়েবসাইটে নিতে পারেন। আপনি ডিরেক্টলি মেসেজে আনতে পারেন। হোয়াটএভার আপনি যেখানে খুশি নিতে পারেন। বাট ক্যাটালগ সেল উইথআউট ওয়েবসাইট পসিবল না। নাম্বার 1। এখন যদি বলেন যে পসিবল না, আবার পসিবল সেটাও একটা ব্যাপার যে হ্যাঁ পসিবল। বাট রেশিওর কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে 95% লোক ওয়েবসাইট ছাড়া আসলে ক্যাটালগ সেল অ্যাড রান করে না। সো এই হিসাব করলে আসলে পসিবল না। আবার যদি বলেন যে ভাই আমি আ Facebook এ তো আমার ক্যাটালগ বানানো আছে। ওইখান থেকে ক্যাটালগ দিয়ে আমি হচ্ছে অ্যাড রান করে আমার মেসেঞ্জারে নিয়ে আসবো। ইউ ক্যান। বাট ওইটা খুব বেশি কার্যকর হয় না। কারণ ক্যাটালগ সেলের লাভ হচ্ছে এটা যে ডিরেক্টলি এমন পিপল বা অডিয়েন্সদেরকে হচ্ছে আপনার ক্যাটালগটা দেখানো হয় যারা কিনা ইন্টারেস্ট। যেমন সাপোজ শিকদার ভাই এখান থেকে শিকদার ভাই কি আসছে? হ্যাঁ, শিকদার ভাই কি করছে একটা প্রোডাক্ট দেখছে। ধরেন abc.com একটা পেজে হলুদ রঙের একটা শার্ট দেখছে। তো abc.com নামক ওয়েবসাইটে যে শিকদার ভাই হলুদ রঙের শার্ট দেখছে এটা কিন্তু ফেসবুক জানে। কারণ ফেসবুকের মাধ্যমেই দেখছে। আমার পেজেও আমি একটা হলুদ রঙের শার্ট নামাইছি এবং সেটা ক্যাটালগের মধ্যে আছে। এবং আমি ফেসবুককে বলছি যাদের বয়স বা যাদের বিহেভিয়ার এই যেটার মধ্যে শিকদার ভাই পড়ে গেছে তাদেরকে আমার এই অ্যাডটা দেখাবা। তখন আমার ক্যাটালগের মধ্যে যে ব্যাপারটা ঘটে যে পুরা একটা ক্যাটাগরিকে একটা ক্যাটালগকে আমরা ফোকাস করে অ্যাড রান করতে পারি। হুম? কিন্তু ফেসবুক যেটা করে শিকদার ভাই যে ওই একটা পেজে হলুদ রঙের শার্ট দেখছিল, ফেসবুক ঘুরে ফিরে আমার পেজের হলুদ রঙের শার্টটা ওনাকে দেখাবে। এটা একটা অ্যাডভান্টেজ অফ ক্যাটালগ সেলসের। এবং ক্যাটালগ সেলসের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যেমন আমি একদম যদি একটু দেখাই, এখানে যেমন পাঞ্জাবি। সো পাঞ্জাবির মধ্যে যদি আমি ক্যাটাগরি হিসাব করি, ক্যাটালগ মানে তো ক্যাটাগরি টাইপ। তো যেমন রেগুলার পাঞ্জাবি, লাক্সারি আর প্লাটিনাম পাঞ্জাবি। তো এই রেগুলার পাঞ্জাবির ভেতরে যতগুলা পাঞ্জাবি আছে, যতগুলা পাঞ্জাবি আছে। আমি এই বেসিক আর রেগুলার পাঞ্জাবির যেটা আছে, এই পাঞ্জাবিটার টোটাল একটা ক্যাটাগরি আমি আমার ফেসবুকের কমার্স ম্যানেজারে বানায় রাখতে পারি। এবং কমার্স ম্যানেজারে বানানোর পর এইখানে যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমার ক্যাটালগে অটোমেটিক চলে যাবে এবং ইউজার যখন যে কোনো একটা প্রোডাক্ট দেখে ক্লিক করবে সে ডিরেক্টলি ইন্ডিভিজুয়াল ওই প্রোডাক্টটা পারচেজের জন্য ডিরেক্টলি আমার ওয়েবসাইটে আসবে এবং এখান থেকে ইউজার পারচেজ করবে। এবং ক্যাটালগ সেলসের আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে পাঞ্জাবিটা আপনি দিচ্ছেন অ্যাড, এই পাঞ্জাবিটা এখানে ওয়েবসাইটে মাত্র আমরা শুধু একটা দেখতে পাচ্ছি। আমি যদি ওয়েবসাইটের এই প্রোডাক্টের ভেতরে যাই তখন আমি হয়তো বা এই প্রোডাক্টে যদি ভ্যারিয়েশন থাকে লাইক দ্যাট ধরেন এল সাইজ, এক্সেল সাইজ যদি থেকে থাকে, কালার যদি থেকে থাকে, কালার ভ্যারিয়েশন ভ্যারিয়েন্ট যদি থাকে সেটা ঢুকে দেখতে পারি। বাট ফেসবুক ক্যাটালগ যেটা করে সেটা হচ্ছে ওই ভ্যারিয়েন্ট ইনক্লুডেড সহ আপনার প্রোডাক্টটাকে শো করানোর ব্যবস্থা করে। সো ক্যাটালগ অ্যাডের পাওয়ারফুলটা হচ্ছে এখানেই বেশি। এখন আরেকটা দুঃখের ব্যাপার হচ্ছে অন্যান্য অ্যাডে যে পরিমাণ কস্ট যায়, ক্যাটালগ অ্যাডের তুলনামূলক সবথেকে বেশি কস্ট যায়। মানে একটা ক্লিক মানে কনভার্সন, মেসেজ, লিড এগুলো যদি একটা ক্লিক পড়ে, এই একটা ক্লিকে যদি ফেসবুক আপনার কাছ থেকে $1 কাটে, একটা ক্যাটালগ অ্যাড সেল করার জন্য পরে কোনো একজন ইউজার যদি ক্লিক করে আপনার ওয়েবসাইটে যায় এবং পারচেজ করে, ওই একটা পারচেজের জন্য ফেসবুক $4 থেকে $5 খরচ করে। মানে ডিডাক্ট করে বা চার্জ করে। দেখাচ্ছি একটু পরে লাইভ। তারপর হচ্ছে স্টোর ট্রাফিক। স্টোর ট্রাফিকের মূলত কাজ হচ্ছে যে ডিরেক্টলি আপনি চাচ্ছেন আপনার কাস্টমাররা আপনার দোকানে আসুক এবং দোকানে এসে ভিজিট করুক। আপনি
এভাবে চাচ্ছেন যে দোকানে চলে আসুক। ফিজিক্যালি আপনি ভিজিট করাতে যাচ্ছেন আপনার স্টোর। যারা কিনা আপনার আশেপাশে থাকে। তো সেটার জন্য হচ্ছে স্টোর ট্রাফিক। যত কঠিন অডিয়েন্স টার্গেটের প্র্যাকটিস বা অডিয়েন্স টার্গেটের আম চিন্তা, রিসার্চ বা টেকনিক সবকিছু ডিফারেন্ট হবে হচ্ছে স্টোর ট্রাফিক আর হচ্ছে ক্যাটালগ সেলের মধ্যে। বাকিগুলোর মধ্যে হরহামেশা ইকুয়ালি যায়। কোনো সমস্যার কিছু নাই। আর এই মেসেজ ক্যাম্পেইন পর্যন্ত আপনারা একাই পারবেন, সমস্যা হবে না। তারপর আমি দেখাচ্ছি সবগুলোই আমি টাচ করব একটা করে। যেহেতু অ্যাডভান্স ব্যাচ প্রত্যেকটাকেই টাচ করব। এখন টাচ করার আগে যে ব্যাপারটা অবশ্যই দেখবেন সেটা হচ্ছে অডিয়েন্স রিসার্চ। যে আমার অ্যাকচুয়ালি এখন যদি আমাকে বলে যে সাপোজ এটাই যে ভাইয়া আপনি এইটার জন্য হচ্ছে পাঞ্জাবির জন্য হচ্ছে অ্যাডটা রান করেন। সেক্ষেত্রে আমাকে যেটা দেখা ইস্যু সেটা হচ্ছে যে এই পাঞ্জাবি কত থেকে কত বছর বয়সী লোকরা বেশি চুজ করতেছে বা পাঞ্জাবি যে কিনতেছে সেটার অডিয়েন্স কি ফিমেলরা বেশি নাকি মেলরা বেশি? আর ২ টার মধ্যেই অ্যাকচুয়ালি রেশিও কত? পার্সেন্টেজ রেশিও কত? সেটার ক্ষেত্রে আমি কোনটা চুজ করতে পারি? বা কোন এরিয়ার লোকেরা এই পাঞ্জাবিটার উপরে বেশি ইন্টারেস্টেড? এই অডিয়েন্স রিসার্চটা আমার দরকার আছে। এখন কিছু ক্লায়েন্ট পাবেন যারা আ নরমালি বলবে যে, "আমার জন্য এই জায়গাগুলো দিয়ে দিয়েন।" ওইগুলা কিছু বলার নাই। কারণ তারা বলেই দিছে এর বাইরে আপনি যেতে পারেন না। সেটা ডিফারেন্ট ইস্যু। বাট ক্লায়েন্ট যদি সবকিছু আপনার উপরেই ম্যানেজ করার দায়িত্ব দেয়, তখন ডেফিনিটলি এই দায়িত্বটা আপনারই যে আপনি অডিয়েন্সকে আগে রিসার্চ করেন, দেন হচ্ছে অডিয়েন্স বের করেন। তো আমরা যাবো অল টুলস এ এখান থেকে অডিয়েন্সটা রিসার্চ করার জন্য। অল টুলস থেকে আমরা এখানে যাবো হচ্ছে অডিয়েন্স ইনসাইটস। এই যে অডিয়েন অডিয়েন্স ইনসাইটস। আমরা একটু অডিয়েন্স ইনসাইটস নতুন ট্যাব ওপেন করি। এখানে না করে তো এই একটা জায়গা যেখান থেকে হচ্ছে আমরা মূলত ফেসবুকের অডিয়েন্স গুলাকে রিসার্চ করে দেখতে পারি যে কি অবস্থার মধ্যে এরা আছে। এখানে এটা হচ্ছে পটেনশিয়াল অডিয়েন্স, কারেন্ট অডিয়েন্স। এটা এখানে যে পটেনশিয়াল আর কারেন্ট অডিয়েন্স দেখতেছি এটা হচ্ছে যেখানে আমার এখানে অলরেডি যে পেজগুলো আছে, হ্যাঁ? যে পেজগুলো আছে যেমন এখানে একটা পেজ আছে। এই পেজের অ্যাকচুয়ালি কি অবস্থা? মানে অডিয়েন্সটা কেমন? কোন সিটি থেকে আসতেছে? তো আমরা তো আর হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য দেখবো যেমন বাংলাদেশ, সৌদি আরব এই জায়গাগুলো থেকে আসতেছে ট্রাফিক। যাক আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের জন্য দেখবো। আমাদের জন্য যদি দেখি সেক্ষেত্রে যেটা করব ওভারভিউ পটেনশিয়াল অডিয়েন্সে যাব। আচ্ছা, ওকে। তো এইখানে মূলত আমরা এই যে ফিল্টার অপশন আছে, পেজ যেটাই থাকুক ডাজন্ট ম্যাটার, এখানে আমরা ফিল্টার করে নিব। তো আমি চাচ্ছি পুরো বাংলাদেশটাই দেখতে, যেহেতু আমি বাংলাদেশেই প্রোডাক্টটা সেল করব। তো আমার এটার ইন্টারফেস আগেরটা অনেক ভালো ছিল, এটা আপডেট করার পর সুন্দর, এখন আরো ডিটেল কম আসে ইনফরমেশন, আগের ইনফরমেশনগুলো আরো বেস্ট ছিল। যাই হোক, আমি বাংলাদেশটি জাস্ট দিলাম ফিল্টার করে। সো আপনি চাইলে বাংলাদেশ ছাড়াও আরো দিতে পারেন। এবং আমি মূলত দেখতে যাচ্ছি এই পাঞ্জাবিটা কত বছর বয়সী পড়তে পারে। এটা তো আর 65 বছর লোকেরা কিনবে না, তাই না? সর্বোচ্চ এটা 45 বছর বয়সী যারা আছে 22 থেকে তারাই কিনবে, পারচেজ করবে সাধারণত। বা 50 বছর। আমি 45ই রাখতেছি। 45ও কিনবে না। সো আমি এখান থেকে 22 বছর থেকে জেন্ডার অল রাখি। ইন্টারেস্ট কি? হ্যাঁ? এইটার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে আমার অডিয়েন্সটা কি অবস্থায় আছে। সো ইন্টারেস্ট বলতে যাদের পাঞ্জাবি, যাদের ক্লথ, যাদের শপিং এগুলোর উপর ইন্টারেস্ট আছে তারাই তো অ্যাকচুয়ালি কিনবে। তো ক্লথিং এর উপরে দেখি আগে। ক্লথিং এই যে এভাবে যতগুলো ইন্টারেস্ট হওয়া উচিত ওইভাবে আপনি দিয়ে দিবেন। তারপর হচ্ছে যাদের ইন্টারেস্ট পাঞ্জাবিতে আছে, দেখি আছে কিনা পাঞ্জাবি পাই কিনা। নাই। তারপর হচ্ছে ফ্যাশনের উপরে যাদের আছে তারা অ্যাকচুয়ালি ফ্যাশন আর ফ্যাশন অ্যাক্সেসরিজ, ফ্যাশন ডিজাইন তারা অ্যাকচুয়ালি এটা কিনতে পারে। আমি জাস্ট ২ টা ইন্টারেস্ট দিলাম আরকি। তাতে দেখেন মেইন প্রায় ৭২% উইমেন হচ্ছে ২৭% যারা এই ইন্টারেস্টের উপরে অ্যাকচুয়ালি পারচেজ করে। ঠিক আছে? সেক্ষেত্রে আমি তাহলে মেলদেরকেই রাখতে পারি বাংলাদেশের মধ্যে ক্লথিংস এবং যদি
টপ সিটি ধরি তাহলে ঢাকা, চিটাগং, সিলেট, খুলনা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, যশোর এই সিটিগুলা অ্যাকচুয়ালি প্রোডাক্টের উপরে এই প্রোডাক্ট এই টাইপের প্রোডাক্টগুলা আর উপরে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে। এখন আমি না হয় ফ্যাশন অ্যান্ড ক্লথিং দিলাম। এখানে এই বেসিক ডিরেক্টলি পাঞ্জাবি কথাটা আমি হয়তো বা খুঁজে পাচ্ছি না। দ্যাটস ওয়াই পাঞ্জাবি নাই। বাট আমরা যদি একদম এক্সাক্ট প্রোডাক্টের নাম বা এক্সাক্ট প্রোডাক্টের ক্যাটাগরি থাকবে। আম যেমন ফুড আইটেম। ফুড আইটেম হইতে পারে। ফুড তো ডেফিনিটলি হচ্ছে একদম অর্গানিক ফুড যেটা আমরা বলি। র ফুড যেটা বা ধরেন আপনি ফুড অ্যান্ড ড্রিংকস এর বিজনেস করেন। তো এরকম অনেক ক্যাটাগরি আর ইন্টারেস্ট পাবেন যেগুলো আপনার ক্লায়েন্টের বিজনেসের সাথে বা তার ওই প্রোডাক্টের সাথে ম্যাচ করে। তখন আরো সার্চ করে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে অর্গানিক ফুডের উপরে মেন 65% উইমেন হচ্ছে 34%। এই একটা রেশিওতে ধরা যায় যে দুইজনকে দিতে পারি। বাট যেটা ফ্যাশন আর ক্লথিং সেটার ক্ষেত্রে আবার আলাদা। এখন যদি আবার বলি ফ্যাশন আর ক্লথিং এর মধ্যে এখন ইন্টারেস্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন আমি যদি বলি যে উইমেন ফ্যাশন, উইমেন ক্লথিং তখন কিন্তু আবার কেস অন্যরকম। একটা ছিল ফ্যাশন বা ফ্যাশন অ্যাক্সেসরিজ। এখন যখন বলছি উইমেন ক্লথিং আর উইমেন ক্লথস, উইমেন ফ্যাশন তখন কিন্তু আবার কেস অন্যরকম ঘুরে আবার দেখা যাবে যে উইমেনের উপরে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে বা উইমেন দেখালো না কেন। ডেমোগ্রাফিক ডেটা বাংলাদেশে খুব বেশি দেখাচ্ছে না, যদিও এই বয়সের মধ্যে আর কি নাই। বাট এই পরিমাণ একটা অডিয়েন্স অ্যাকচুয়ালি আছে, ঠিক আছে, বাংলাদেশে। তো যাই হোক, তো এইখান থেকে অডিয়েন্সটা রিসার্চ করে বা বুঝে উম, তারপর হচ্ছে আমরা এইটা মূলত কাজগুলো করতে পারি যে ঠিক আছে। আরেকটা ব্যাপার, উম, আরেকটা ব্যাপার না, এখান থেকে আপাতত এই স্টেজে আজকের ক্লাস আর লাগবে না কিছু, ওই ব্যাপারগুলো নিয়ে কথা না বললেও হবে। ওকে। আ তো এখান থেকে রিসার্চ করার পরে আমরা আসলে অ্যাড রান করা শুরু করব আরকি। তো আমি একটু দেখাচ্ছি। আমরা একদম বেসিক থেকে শুরু করব। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। সাপোজ একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে হবে। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস ধরলাম। নিচের দিকে একটু স্ক্রল করলে আপনি এখানে এই যে নেম ইওর ক্যাম্পেইন এটা অপশনাল, হ্যাঁ? যে আপনি যে ক্যাম্পেইনটা বানাচ্ছেন সেটা আপনি নাম দিয়ে রাখেন। তো এইটার নামটা দেওয়া উচিত কজ অফ আপনি হয়তোবা আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট দিয়ে বা একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো অ্যাড রান করতে পারেন। সো অ্যাকচুয়ালি কোনটা কোন অ্যাড, কোন কোম্পানির জন্য অ্যাড, কোনটার বাজেট কত ডলার সেটা আসলে টাইটেল দেখে যদি চিনতে পারেন তো সেক্ষেত্রে কাজ করতে অনেক বেশি ইজি হয়। প্রত্যেকটা অ্যাডের ভিতরে ঢোকার দরকার হয় না। তো বা কোন পেজের জন্য অ্যাড রান করছেন। সেক্ষেত্রে আসলে এই ক্যাম্পেইনের নামকরণটা এখান থেকে করতে পারেন। যদি না করেন কন্টিনিউ দিয়ে সামনে যান। দেন পরবর্তী টাইমেও করতে পারবেন। সো আমরা কন্টিনিউ দিচ্ছি, নাম দিচ্ছি না। এখানেও দিতে পারেন। তো এই হচ্ছে আমার একটা ক্যাম্পেইন, এই হচ্ছে আমার অ্যাড সেট, এই হচ্ছে আমার অ্যাড ৩ টা। এখানে দেখেন ক্যাম্পেইনের নাম লেখার অপশন এখানেও আছে। তো আপনি চাইলে এখান থেকেও দিতে পারেন। সো আমি সাপোজ এখানে নাম দিলাম যে আই ড্রপ ব্র্যান্ড প্রোমো। আমি আমার বোঝার জন্য নাম দিলাম আই ড্রপ ব্র্যান্ড প্রোমো এবং পুরো ক্যাম্পেইনটার বাজেট ধরেন যে $50। নিচে একটা অপশন আছে স্পেশাল ক্যাটাগরি অ্যাড। স্পেশাল ক্যাটাগরি অ্যাড বলতে উম ধরেন আপনার এলাকাতে নির্বাচন হচ্ছে। আপনি চাচ্ছেন যে ওই রাস্তায়, রাস্তায় মিছিল না করার থেকে এটাই ভালো। ফেসবুকে আমি ধরেন আমার নির্বাচনী এলাকা যেটা, এই এলাকার টার্গেট করলে ফেসবুকে পাবো। সো এই এলাকাটা টার্গেট করে একটা অ্যাড রান করে দেই। সবাই চিনবে অমুক ভাইরে ভোট দিন। হ্যাঁ? ইলেকশন টাইপ বা পলিটিক্স টাইপের কিছু একটা উস্কানিমূলক কথাবার্তা পোস্ট করে দিয়ে এটাকে অ্যাড রান করে দিলেন বা সোশ্যাল কোনো একটা ইস্যু নিয়ে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন। তো যখন এই ধরনের অ্যাডটা রান করতে যাবেন কান্ট্রি ওয়াইজ ফেসবুক অথরিটি থেকে যেই পেজের আন্ডারে এই ধরনের অ্যাডগুলাকে রান করবেন সেই পেজের আন্ডারে আগে অথরাইজেশন নিতে হবে। দেন হচ্ছে আপনি স্পেশাল ক্যাটাগরি অ্যাড রান করতে পারেন, আইদার নট। এবং সেটা ডিফারেন্ট করে, ভ্যারি করে কান্ট্রি ওয়াইজ। বাংলাদেশের ক্ষেত্রে টু মাচ রেস্ট্রিক্টেড এই ধরনের অ্যাড। কারণ নরমালি কোনো একটা পলিটিক্যাল আর সোশ্যাল ইস্যু নিয়ে নরমালি ফেসবুক প্রোফাইলে বা পেজে পোস্ট করলেই সেটা ফেসবুক সাথে, সাথে হচ্ছে রিজেক্ট করে দিচ্ছে বা ডিলিট করে দিচ্ছে অটোমেটিক্যালি। সেখানে অ্যাড রান তো অনেক বড় ব্যাপার। হুম? সো ক্যাটেগরি অ্যাকচুয়ালি কি, কি আছে একটু দেখেন।
সাপোজ আপনি কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড, লোন এগুলো নিয়ে আপনি অ্যাড রান করবেন। বা আপনি জব অফার দিবেন, সেগুলো নিয়ে আপনি অ্যাড রান করবেন। হাউজিং লোন, ইন্স্যুরেন্স, হুম? তারপর হচ্ছে আ বন্ড, মর্টগেজ, হ্যাঁ? মর্টগেজ লোন, বন্ড এগুলো নিয়ে আপনি অ্যাড রান করবেন। সেক্ষেত্রে সোশ্যাল ইস্যু এগুলা। এই হচ্ছে ক্যাটেগরি। এই ক্যাটেগরির মধ্যে যদি আপনি কোনো কিছু অ্যাড রান করতে যান, সেক্ষেত্রে অবশ্যই ওই পেজের অথরাইজেশন থাকতে হবে। আইদার আপনি অ্যাড রান করতে পারবেন না। যদি করছেন, অ্যাড যাবে তো যাবে, অ্যাড ম্যানেজার সাথে যাবে। যাবে বলতে রিজেক্ট। ঠিক আছে? ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই ওই যে ফেসবুকে অনেকে দেখি যে মনে করেন যে ফেসবুকে তো মনে করেন এই কোনো সে মনে করেন যে চুল মানে টাকে চুল গজাবে এরকম কোনো অ্যাড দেওয়া ঠিক না, বা দুর্বল পুরুষ এরকম কোনো অ্যাড দেওয়া তো যায় না, ঠিক আছে? মানে এখানে এ অনেকে আছে সবাই অ্যাডাল্ট, কিন্তু এইখানে মানে দেখতেছি যে ওরা আসলে স্টার ইউজ করে, বুঝছেন? হুম। যে টাক আদি ঢেকে যায়, টাক লিখতে টয়ের পর স্টার দিয়ে ক লেখে। তো ওটাতে এড চলতেছে, ঘুরছে। আর এর থেকেও একটা খারাপ বিষয় এড দেখছি। মানে ওটা তো এখানে বলা তাও যাবে বলি, না আমি ভাই। বুঝছি, হ্যাঁ, বুঝতে পারছি। কিছু এই নিজে হ্যাঁ, প্রমাণ। আচ্ছা। এই এড আমি নিজেই রান করছি। তা হ্যাঁ, আমি নিজেও রান করছি। তবে ওই এড গুলা এগুলার সাথে যায় না। ওইগুলা আবার স্পেশাল ক্যাটেগরি এটা এড তো না। না, স্পেশাল তো এটা আলাদা পলিটিক্যাল হ্যাঁ, বা ওই এই এড সেই গুলা রান এগুলো করা আলাদা। যায়। ওগুলো রান করার টেকনিক আছে। আমি শিখাবো। সমস্যা নেই। বাট ওইগুলা এই ক্যাটেগরির আন্ডারে যায় না। না, এটাতে ওই স্পেশাল ক্যাটাগরি তো এজন্য ওটা মনে হয়ে গেল, সেজন্য আরকি ও বললাম। আচ্ছা। হ্যাঁ, ওগুলো যাবে, সমস্যা নেই। এড রান করা যাবে। আহ গেল। তো আ এরপর হচ্ছে ক্যাম্পেইন ডিটেইলস, মানে আপনার বাইং টাইপ কেমন হবে? আচ্ছা, বাইং টাইপ সাধারণত অকশনই হয়। হ্যাঁ? আমরা Facebook নতুন নিয়ম নিয়ে আসতে পারে এড অ্যাকাউন্ট এর উপরে বেস করে, মানে এই যে কি বলে, কিছুক্ষণ আগেও তো আমি আরেকটা এড অ্যাকাউন্ট দেখাচ্ছিলাম না? ওই এড অ্যাকাউন্টের উপর বেস করে বাইং টাইপ চেঞ্জ আসতে পারে। আমি আরেকটা দেখছিলাম, অকশনের পরেও আরেকটা টাইপ আছে। এটা কি এখন এটার জন্যই ছিল নাকি কোন অবজেক্টিভ এর জন্য মেবি চেঞ্জ ছিল। হ্যাঁ? আমি দেখব না। আ ছিল এখানে একটা আরেকটা অপশন আসছে, আপডেট আসছে, আমি জানি। তো এটা হচ্ছে এখান থেকে বাইং টাইপ অলওয়েজ অকশন হবে। অকশন বলতে আমাদের নিলামের মতো আরকি, যে কোন অ্যাডটা র‍্যাংক করবে বা কোন অ্যাডটা বেশি দেখাবে এই টাইপের। আমারটা আগে দেখাবে, কারটা পরে দেখাবে। এই অকশন টাইপটা হচ্ছে যাবে। তারপর হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ এর মধ্যে যাবে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমরা তো অলরেডি সিলেক্ট করেই রাখছিলাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তাই না? এখন আপনার যদি মনে হয় যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এখান থেকে না, আমি এটা চেঞ্জ করে দিব এখন। আমি ভুলে দিয়ে দিছি। অন্যটা দেওয়া উচিত। দেন আপনি এখান থেকে দিতে পারেন। আর ওই যে আরেকটা এড অ্যাকাউন্ট দেখাচ্ছিলাম, যেখান থেকে ওই যে আলাদা, আলাদা করে দেখাচ্ছিল না, শুধু অ্যাওয়ারনেস ছিল, যার আন্ডারে ২ টা ছিল। তো ওইসব যদি ওরকমভাবে আসে, তখন আপনি এখান থেকে ডিরেক্টলি এই ক্যাম্পেইন অবজেক্টিভ থেকেই এসে ডিরেক্টলি এখান থেকে যে অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস এর আন্ডারে কোনটা হবে, এক্সাক্ট কোনটা হবে, সেটাকে আপনি চুজ করে দিতে পারেন। যে অ্যাকচুয়ালি আমি এইটা চাচ্ছি অথবা এইটা চাচ্ছি। এখান থেকে চেঞ্জ করতে পারেন। বা আপনি পুরো অবজেক্টিভটাকে এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারেন। সো এই যে নিচে সেভ হচ্ছে। তো সেভ হওয়া পর্যন্ত একটু সময় দিবেন, কারণ এখানে অনেক বেশি সময় লাগে। আর এরপর আসেন সি মোর অপশন। এখানে হচ্ছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। দ্যাট মিনস আমরা এই যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, কিছুক্ষণ আগে আমি একটু আবার এখানে যাই। যে এই যে একটা তাঁবুটা দিছিলাম, তাঁবুর ভেতরে একজন এই পাশে একটা কান্ট্রি, এই পাশে আরেকটা কান্ট্রি রাখছি। এখন আমার কাছে হঠাৎ করে মনে হইলো, ওরে বললাম কি, "তুই সর। তুই সরে এখান থেকে মাঝখানে একটা ভাগ করে দিছি। ভাগ করে দিয়ে বললাম, তুই সর, তুই ওদিকে যা, অর্ধেক কর।" এই অর্ধেক জায়গার ভিতরে আরেকজনকে ঢুকাই দিছি। ঢুকাই দিয়ে বললাম যে, "আপনি এখন এটা খান।" মানে একটার ভিতরেই ঢুকাচ্ছি। তখন গিয়ে হচ্ছে আমাদের লিমিটেশন এর ব্যাপার চলে আসতে পারে, যে এর জন্য এত দাও, ওর জন্য এত দাও, ওর জন্য এত দাও। বাজেট কত? $৫০। বলছে এরে $২৫ খাওয়াও, এরে $২০ খাওয়াও, আর এর বাদবাকিটা দিয়ে দাও। এর পেছনে বাদবাকি খরচ করো। তখন আমরা এগুলো আলাদা, আলাদা, আলাদা করে যদি কাজ করতে যাই, তখন আমরা এই যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এখান থেকে হচ্ছে আমরা এড ক্যাম্পেইন লিমিট করতে পারি। যে আমরা লিমিট সেটআপ করতে পারি যে এই ক্যাম্পেইনে কত ডলার অ্যাকচুয়ালি লিমিট করবে। হুম। আরেকটা ব্যাপার হইতে পারে, এখানে যে লিমিটটা, ক্যাম্পেইনের যে লিমিটটা, এটার যে মূল উদ্দেশ্য, এই লিমিটটার নিচে আরেকটা সেকশনে গিয়ে পাবো, যেটা একটু আগে বলে আসছি। এখানে যেটা বলছি। আর এখানে যে ব্যাপারটা লিমিটটা, এটা হচ্ছে যে আপনার কার্ডে তো টাকা আছে। আপনি আজকে কয় তারিখ? আজকে হচ্ছে ২৪ তারিখ। আপনি ২৪ তারিখ স্টার্ট ডেট তো দিছেন যে হ্যাঁ ২৪ তারিখ থেকে অ্যাড শুরু হচ্ছে। শেষ হচ্ছে কবে? আপনি বলেন নাই। চলতে থাক। এখন আপনার কার্ডে টাকা হচ্ছে $১০০। আপনি বলতেছেন এখান থেকে খরচ হবে $৫০। এখন যেহেতু আপনি ইন ডেট দেন নাই,
ইনডেট না দিলে তো হচ্ছে আপনি $100 খরচ হয়ে যাবে। কারণ কন্টিনিউ চলবে। বাট এখানে যখন আপনি লিমিট দিয়ে দিবেন যে অ্যাডের লিমিট এত টাকার বেশি যাবে না। শুধুমাত্র এই ক্যাম্পেইনের জন্য। এই অ্যাড অ্যাকাউন্টে অন্য কিছুর জন্য না। অ্যাড অ্যাকাউন্টের লিমিট না এটা। এটা হচ্ছে একটা ক্যাম্পেইনের লিমিট। যে এই ক্যাম্পেইনের জন্য $50 এর বেশি আমি খরচ করব না। তখন Facebook নিজে থেকেই আপনার কাছে $100 থাকুক আর $200 থাকুক, এটার জন্য $50 এর বেশি সে খরচ করবে না। এখন এখানে বলা আছে দেখেন $0 অফ $50 লিমিট স্পেন্ড। ঠিক আছে? সো আপনি $50 এর মধ্যে কত ডলার লিমিট হয়েছে সেটা হচ্ছে এখানে দেখায় দিচ্ছে। তো এখানে আম লিমিটের ক্ষেত্রে কিছু মানে ভেরিফিকেশন চেঞ্জ দেখায়। এটা আহামরি তেমন কিছু না। এটা দেখাইতে পারে, এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। সো এখন কিছু ব্যাপার থাকে যে আমার এখানে টার্গেটই দিলাম কত সেই হিসাবে একটা ব্যাপার-স্যাপার থাকে যে আমি অ্যাকচুয়ালি কি চাচ্ছি। যেমন ব্র্যান্ড অ্যাওয়ারনেস। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মধ্যে আসলে একটু অ্যামাউন্ট বেশি দিতে হয়। তো এদিক থেকে একটা ব্যাপার থাকে যে আমার বাজেট কম বেশি এটার একটা ইয়ে থাকে। বাট আপনি যদি ক্যাম্পেইনে লিমিট দিতে চান দেন এখান থেকে আমরা লিমিট দিয়ে দিবেন। আইদার দরকার নাই। এরপর আসেন, এই যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি, এই ক্যাম্পেইনের আন্ডারে আমরা চাইলে একাধিক অ্যাড ক্রিয়েট করতে পারি। ব্যাপারটা এমন, এই যে ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড সেট, এইটা একটা অ্যাড সেট, এই অ্যাড সেটের ভিতরে বললাম এইটাও থাকবে, এইটাও থাকবে, এইটাও থাকবে। ঠিক এরকমভাবে আমরা প্রত্যেকটার জন্য আলাদা করে করতে পারি। একটার ভিতরেই সব। আগে এটা হচ্ছে সিঙ্গেল। যদি আপনার সিঙ্গেল হয় যে এখন যেরকমটা আছে যে একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট এবং একটা অ্যাড সেটের আন্ডারে একটা অ্যাড। ব্যাপারটা যদি এরকম হয় তখন আপনি এই ক্যাম্পেইনের আন্ডারে যেটা লিখি যেখানে আইড্রপ ব্র্যান্ড প্রোমো $50 লেখা আছে যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের আন্ডারে দেখেন বাজেট দেওয়ার অপশন আছে যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, যেটাকে ইন শর্ট বলে সিবিও অপটিমাইজেশন বা সিবিও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন সিবিও। একটা হচ্ছে সিবিও, একটা হচ্ছে এবিও। মাথায় রাখেন, হ্যাঁ? যেগুলা মানে ইন্টারভিউ বোর্ডে কখনো ফেস করলে করতে পারেন যদি কখনো ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আপনাদের ভাইবা নিতে আসে। What is CBO or ABO or how to optimize CBO or ABO? তো সিবিও মিনিং হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আর এবিও হচ্ছে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। তো আপনি যদি সিঙ্গেল একটা ক্যাম্পেইন একটা অ্যাডসেট একটাই অ্যাড হয় সেক্ষেত্রে আপনি ক্যাম্পেইনের বাজেট এখানে দিতে পারেন যে কত ডলারের অ্যাড রান করবেন। অন করে দিয়ে আপনি এখানেই ক্যাম্পেইনের বাজেট ধরাতে পারেন যে আমি ক্যাম্পেইন টোটাল হচ্ছে আমি $50 খরচ করতে চাই। ঠিক আছে? এটা এখানে দিতে পারেন। এখন বাজেট ২ রকম হয়। একটা হচ্ছে ডেইলি বাজেট, আরেকটা হচ্ছে লাইফ টাইম বাজেট। এখানে দেখেন একটা ডেইলি, একটা হচ্ছে লাইফ টাইম। ডেইলি বাজেট যেটা সবাই বুঝি। ডেইলি বাজেট ফেসবুকে বলতেছি, আমার কারে টাকা আছে কোনো সমস্যা নাই। প্রতিদিন আমার এই অ্যাড এর জন্য $5 করে খরচ করবা। প্রতিদিন $5 ডেইলি। আর যখন আমি বলতেছি যে আ লাইফ টাইম বাজেট তার মানে ওকে একটা সময় ধরে দিচ্ছি যে আমার এই সময়ের ভেতরে তুমি ধরেন আমি বললাম যে $50। সাপোজ আমি বললাম $50 এখন বললাম ৫০ কি হলো? $50। দ্যাট মিনস ফেসবুক এখন এই এই লাইফ টাইম বলতে আমি একে যতটুকু সময় দিব সেটা এখন ১ মাসের সময় হইতে পারে, সেটাও ২ মাসেরও হইতে পারে। মোট কথা আমি একটা কতদিন চালাতে চাচ্ছি। সাপোজ আমি ১ মাসের জন্য একটা এড চালাবো এবং আমার টোটাল বাজেট $৫০। এর বাইরে আমি খরচ করতে পারব না ১ মাসের এই এড এর জন্যে। এবং যদি ফিক্সড যদি হয়ে থাকে তখন গিয়ে আমরা লাইফ টাইম বাজেট ধরবো এবং $৫০ খরচ করব। এখন লাইফ টাইম বাজেট যখন $৫০ দিচ্ছি তখন Facebook যত যেই টাইম এড এর জন্যে যে ডিউরেশন আমরা দিব ওই ডিউরেশন এর ভেতরেই $৫০ খরচ করবে। এর কমও খরচ করবে না, এর বেশিও খরচ করবে না। এবং ও নিজের মতো করে অপটিমাইজ করে নিবে যে $৫০ এ কি পরিমাণ এড বা কি পরিমাণ মেসেজ আর কি পরিমাণ রেজাল্ট আপনাকে এনে দেওয়া যায়। আরেকটা সুবিধা অসুবিধা হচ্ছে এই ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের মধ্যে। এটা হচ্ছে যে আপনি জানেন যে আপনার যে প্রোডাক্টটা বা আপনি এটাও জানেন যে আপনি যে কান্ট্রিতে অ্যাডটা রান করতেছেন, এই কান্ট্রির কোন সময়টাতে পিপলদের এনগেজমেন্ট বেশি থাকে ফেসবুকে। এটা আপনি জানেন। তো এইটা যেহেতু আপনি জানেন, এখন মনে করেন যে রাতের, হুম? এট নাইট আপনি চাচ্ছেন যে রাতের ১২টা থেকে
সকাল না, ভোর ৪টা পর্যন্ত মোটামুটি ইয়াং ছেলেপেলেদের জন্য প্রোডাক্ট। সো তারা মোটামুটি ফেসবুকে খুব বেশি এনগেজ থাকে এই টাইমটাতে। তারা ৪টার পর অ্যাকচুয়ালি ঘুমাতে যায় এবং তারা যদি ৪টা থেকে ঘুমাইতে যায়, ঘুম থেকে উঠতে দেখা যায় এভারেজ ১০টা বেজে যায়। এটা হচ্ছে আপনার একটা হিসাব, আমি জাস্ট দেখাচ্ছি। ১০টার পরে ঘুমের থেকে উইঠাই ১০টা ১ মিনিট থেকেই, ঠিক আছে? ১০টা ১ মিনিটেই এই বেচারা ঘুমের থেকে উইঠাই চোখ কচলাতে, কচলাতে থাকে, হাত মুখ না ধুলাই করে আগে ঢুকবে ফেসবুকে। এবং মোটামুটি ২-৩ ঘন্টা ফেসবুক স্ক্রল করার পর গিয়ে সে নাস্তা-টাস্তা করবে। দ্যাট মিনস ১০টা থেকে নিয়ে টানা আবার দেখা গেল যে বিকাল ৪টা পর্যন্ত বা বিকাল ৫টা পর্যন্ত। বুঝছেন? বিকাল ৫টা পর্যন্ত হচ্ছে মোটামুটি ছেলেপেলে এই টাইমটা দুপুর টাইম গোসল-টোসল খাওয়া, এগুলা বেকার পোলাপান ঘরের ভিতরেই থাকে। ৫টার পর বিড়ি সিগারেট খাইতে চলে যায় হচ্ছে বাইরে দোকানে। সো তখন আপনি তারা ফেসবুকের প্রতি তারা খুব বেশি একটা ইন্টারেস্ট থাকে না। তারা তখন বাইরে খেলাধুলা নিয়ে ব্যস্ত। এইটা থেকে সন্ধ্যা আইতে, আইতে রাত ৮টার আগে বাসায় ঢোকে না। সো ৮টা পর্যন্ত হচ্ছে উম তারপর উপরে তেমন ইন্টারেস্ট নাই। ৮টার পরে দ্যাট মিনস ৮টা ১ থেকে নিয়ে আবার রাত ১২টা ১টা পর্যন্ত। মানে এভাবে কন্টিনিউ আবার চলবে। এটা হচ্ছে আপনি জানেন যে আপনি যে প্রোডাক্টটা লঞ্চ করছেন যাদের জন্যে অডিয়েন্স এর বিহেভিয়ার এরকম, সময়ের বিহেভিয়ারটা এরকম। এখন আপনি বলতেছেন যে আমার এড তাইলে রাত ১২টা থেকে ৪টা পর্যন্ত চলবে। ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত এড কি থাকবে? বন্ধ থাকবে। আবার যখন ১০টা ১ বাজবে সকাল তখন থেকে বিকাল ৫টা পর্যন্ত এড চলবে। বিকাল ৫টা থেকে আবার ৮টা পর্যন্ত এড বন্ধ থাকবে। ৮টা ১ এর পর বাকি আবার কন্টিনিউ চলবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমি এতক্ষণ যা বললাম ব্যাপারটা বুঝতে পারছেন? কি চাচ্ছি আমি? জি স্যার। আচ্ছা। যদি আমার এরকম হয় বা এই স্ট্রাকচারে যদি আমি আগাইতে চাই এবং ফেসবুকে যদি বলি যে এখন আমি তো বারবার এসে এখানে অ্যাড বন্ধ, অ্যাড ওপেন, অ্যাড বন্ধ, অ্যাড ওপেন করে এই সময় নির্ধারণ করতে পারব না। ফেসবুককে বলে দিব এই সময় তুমি অ্যাড বন্ধ রাখবা, এই সময় অ্যাড তুমি চালু রাখবা। এই যে ফেসবুককে আমি রুলস দিয়ে দিচ্ছি, টাইম শিডিউল দিয়ে দিচ্ছি, এই শিডিউল করার জন্য আপনাকে লাইফ টাইম বাজেট আগাইতে হবে। ডেইলি বাজেটে গেলে আপনি শিডিউল দিতে পারবেন না। এটা হচ্ছে লাইফ টাইম আর শিডিউলের মধ্যে আ ডেইলি বাজেট আর লাইফ টাইমের মধ্যে বড় অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। তো এখন আপনি যদি মনে করেন যে আমার ২৪ ঘন্টাই চলবে, আপনি ডেইলি বাজেট দিতে পারেন। আর আপনি যদি বলেন যে না ২৪ ঘন্টাই চলবে বাট বাজেট আমি আগাইতে পারতেছি না, ১ মাসের জন্য এত বেশি খরচ করতে পারব না, তখন লাইফ টাইম বাজেট ওকে। আর যদি বলেন যে শিডিউল অ্যান্ড বাজেট ২ টাই একসাথে মিক্স হতে হওয়া চাই, লাইফ টাইম ইজ টু গুড। তো যাই হোক। এটা হচ্ছে লাইফ টাইম বাজেটে গেল এবং ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি অলওয়েজ লোয়েস্ট কস্ট থাকবে। এটা যদি এডিট করাও যায়, যদি কখনো হাইয়েস্ট দেখেন, এটাকে লোয়েস্ট কস্টে কনভার্ট করে দিবেন। এইখানে দেখেন অ্যাড শিডিউল করা যাচ্ছে এখন। এখানে অ্যাড শিডিউল রান অ্যাডস অল দ্য টাইম। দ্যাট মিনস যেহেতু লাইফ টাইম বাজেটের মধ্যে অল টাইম চলবে। এখন যদি আমি বলি যে সময় আমি কমায় দিব। আমি শিডিউল এখান থেকে করব যে রান অ্যাডস অন এ শিডিউল। এখান থেকে দিয়ে দিব। ঠিক আছে? চেকমার্ক করে দিলাম। নেক্সট স্টেপে গিয়ে এটাকে কখন অ্যাড চলবে তখন আমি এটাকে ডিভাইড করব। ডেইলি বাজেট এটা এ সম্ভব ছিল না। বলেন। ভাইয়া ওকে। আ এখন আসেন। সো এই হচ্ছে আমার মোটামুটি এবিও অপ্টিমাইজেশন এর ব্যাপারটা, সরি সিবিও অপ্টিমাইজেশন বা ক্যাম্পেইন বাজেট অপ্টিমাইজেশন এর ব্যাপারটা। দেন হচ্ছে নেক্সট। তো এখানে আম অ্যাড সেটের নাম দিতে বলতেছে। তো অ্যাড সেট ইজ অন কাইন্ড অফ গ্রুপ। এটা মাথায় রাখেন কারণ এখানে যে ইন্টারফেস গুলো দেখতেছেন Google Ads এ গিয়ে আমরা সেম পাবো। ডিফারেন্ট হয়তোবা 20% এর মতো পাবো। বাকি 80% ই সিমিলার কাজের দিক থেকেও এবং জিনিসগুলো চেনা জানার দিকের একই জিনিস। তো এখন আম এইখানে অ্যাড সেটের নাম দিয়ে দেন। দেন হচ্ছে ডায়নামিক ক্রিয়েটিভ, হোয়াট ইস ডায়নামিক অর হোয়াট ইস স্ট্যাটিক, এটা একটু পরে কথা বলব। এটা এখন না বলি। এটা এভাবেই যেভাবে সেভাবে থাক। সো আমরা শুধুমাত্র এখানে একটা নাম দিতে পারতাম যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, প্রোমো এত দিলাম। থাকুক এটা দিলাম। বাজেট এন্ড শিডিউলে দেখেন, এখানে আমার স্টার্ট ডেট এবং এন্ড ডেট দেওয়া আছে যে ১ মাসের বাজেট দিছি। এখানে জানুয়ারি আজকে ২৪ তারিখ, অ্যাড শেষ হবে ফেব্রুয়ারি ২৪ তারিখ। এই ১ মাসের মধ্যে ফেসবুক টোটাল ওই যে বাজেট $৫০ সিবিইউতে অপটিমাইজ করে দিয়ে আসলাম। এই $৫০ এ কাভার করবে টানা ১ মাস। এখন আপনি যদি বলেন যে না আরো কমে যাক, এড আমি আরো কমায় দিব, কম সময় চলবে। ঠিক আছে, কম সময় চলবে। আর যদি বলেন যে না আরো বেশি সময় চলবে, দেন আরো বেশি সময় চলবে।
তো এটাকে আরেকবার রিক্যাপ দিব একটু পরে আরেকটু ভিন্ন স্টাইলে। এইখানে দেখেন এই যে অ্যাড এর শিডিউল চলে আসছে। এখানে শো মোর অপশন একটু দেখে নিই কি আছে। সরি। এখানে দেখেন অ্যাড স্পেড অ্যাড সেটেল লিমিট। দ্যাট মিনস এখানে যদি একাধিক আপনি বাজেট ধরেছেন কত? $50 এখন আপনি যদি মনে করেন অ্যাড সেট ডবল আসে, ২টা অ্যাড সেট ২টা অ্যাড আসে, তখন $50 কে ভাগ করে দিব। বললাম যে এইটার আন্ডারে খরচ হবে শুধুমাত্র $25, আরেকটা অ্যাড সেটের আন্ডারে খরচ হবে $20। তখন আমরা এখান থেকে অ্যাড সেটের লিমিট খরচ করতে পারি। যে এই অ্যাড সেটে অ্যাকচুয়ালি $50 এর মধ্যে কত ডলার খরচ করব? এখানে দিব। সাপোজ আমি দিলাম যে অ্যাড সেট লিমিট দিয়ে দেই এবং আমি বললাম যে লাইফ টাইম মিনিমাম বাজেট এবং লাইফ টাইম ম্যাক্সিমাম বাজেট। তো আমি টোটাল বাজেট দিছি $50 এবং আমি চাচ্ছি মিনিমাম এই অ্যাডসেটে $15 খরচ হবে এবং সর্বোচ্চ যদি খরচ হয় তাইলে এখানে $20 খরচ করতে পারবে। কারণ আমি আরেকটা অ্যাডসেট বানাবো। তো তার মধ্যে আমাকে কিছু ডিস্ট্রিবিউট করতে হবে। আমি এখানে বলে দিছি। এখানে চাইলে এটা আপনি করতে পারেন। এরপর আসেন শিডিউলের মধ্যে যে অ্যাকচুয়ালি আম আমার একটা কখন থেকে এই যে ইউজ ভিউয়ার জোন টাইম এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। আগে এখানে দেখি। এই যে টাইমটা আমি বলছিলাম যে আমার একটা চলবে রাত্রে ১২টা থেকে রাত ৪টা পর্যন্ত। আগে সেটা সেটআপ করি। তো এখানে প্রতিটা রোতে ৩ ঘন্টা করে দেওয়া আছে যে ১২টা, ১টা, ২টা এই যে আবার শুরু হচ্ছে ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা এভাবে চলতেছে, হ্যাঁ? তো প্রতিদিনই এখানে আছে। তো আপনি যদি বলেন যে প্রতিদিন চলবে, প্রতিদিন এই যে টাইম শিডিউলটা দিলাম, এটা প্রতিদিনের টাইম শিডিউল। তাইলে আপনি এই এভরিডেটা কাউন্ট করে দিলেই হয়ে যাবে। আর যদি মনে করেন এই শিডিউলটার মধ্যে একেকটা ডেতে একেকটা সময় যাবে, তখন আপনি হয়তোবা ইন্ডিভিজুয়াল একেকটা ডেতে একেকটা দিবেন। সাপোজ সোমবারে হচ্ছে ১২টা থেকে ৪টা পর্যন্ত ৩টা ৪টা পর্যন্ত চলবে। ৪টা পর্যন্ত ৪টার পরে অ্যাড অফ। আবার কখন ওপেন করব? ওপেন করব হচ্ছে ১০টা থেকে। সেক্ষেত্রে আমার হচ্ছে ৯টা এই যে ১০টা। ১০, ১১, ১২ এভাবে চলবে হচ্ছে বিকাল ঠিক যে ৫টা পর্যন্ত। ৫টার পর আর চলবে না। এ তবে ৬, ৭ এই যে ৮টা। সো ৮টা থেকে আমার অ্যাড আবার শুরু হবে। এই যে এভাবে। এটা হচ্ছে যদি আপনি পার ডে বেসিসে আপনি যদি শিডিউল করতে যান, সেই ক্ষেত্রে এখান থেকে এটাকে শিডিউল করে দিতে পারেন। আবার যদি বলেন যে না এই শিডিউলটা একদম সেম টু সেম A to Z এই এভরিডে তে পারচেজ করবে। এভরিডে চলবে। সেক্ষেত্রে আপনি এভরিডে দেন। কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে তখন আপনি হয়তোবা এভরিডে দিয়ে দেন যে আমার ৩টা পর্যন্ত ৪টা পর্যন্ত চলবে অ্যাড। ৪টার পর আবার ৯টা থেকে ঠিক কয়টা পর্যন্ত যাবে? ৯টা থেকে ঠিক ৪টা পর্যন্ত যাবে। এই তো। একটু সেভ হয়ে নেক এটা। সেভ হইতে সময় লাগতেছে। ৪টা পর্যন্ত চলবে। আবার হচ্ছে আ ঠিক ৫টা থেকে মানে এরপর অ্যাড অফ বন্ধ। এরপর ৫টা থেকে চলবে। এই তো। এই টাইমটাতে অটোমেটিক অ্যাড Facebook বন্ধ রাখবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অ্যাডের শিডিউল যদি আমরা অ্যাড করি। ঠিক আছে? এই যে এখানে যে ব্যাপারটা যে এই যেখানে যে অপশনগুলো দেখাচ্ছে যে ইরর এর কারণ হচ্ছে আমরা যে স্পেন্ড লিমিট দিচ্ছি এগুলো অনেক ছোট হয়ে গেছে। আরো বাড়াইতে হবে। লিমিট এখানে অনেক বেশি কম হয়ে গেছে। তো এটা তো আমরা দেখানোর পারপাস দিছি সেটার জন্য। এটা আনচেক করে দিলে অটোমেটিক উঠে যাবে। এই ইরর থাকবে না। সো অ্যাড লিমিট গুলা ওই বুঝে শুনে বাজেটের উপর ডিপেন্ড করে দিবেন। তো এখানে হচ্ছে এর পাশে ভিউয়ার জোন, ইউজ ভিউয়ার জোন এখানে ২ টা। একটা হচ্ছে ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন, আরেকটা হচ্ছে ইউজ ভিউয়ার টাইম জোন। ২ টা হচ্ছে যে আমরা যে অ্যাডটা রান করতেছি, এখন যাদেরকে অ্যাজ এ অডিয়েন্স হিসাবে টার্গেট করতেছি, আমি যখন ইউজ ভিউয়ার্স টাইম জোন থাকতেছে, দ্যাট মিনস অ্যাডটা যে সকল অডিয়েন্সকে আমি টার্গেট করতেছি, সেই সকল অডিয়েন্সরা যেখানে থাকে তাদের যে লোকেশন আমি ধরতেছি, ওই লোকেশনের যে টাইম, ওই টাইমটাতেই তারা অ্যাডটা দেখবে। দ্যাট মিনস যখন আমি শিডিউল করতে যাচ্ছি তখনই কিন্তু এটা লাগতেছে। এই যে আমি ১২টা থেকে অ্যাড দিলাম, এখন আমার ১২টা মানে ইউএসএ তো সেটা ১২টা না, রাত্রে ১২টা না। ইউএসএ তো হচ্ছে দুপুর ১২টা। প্রায় ১২ ঘন্টা ডিফারেন্ট। বা ইন্ডিয়াতে যদি আমি কথা বলি, আমি যদি বলি যে আমার রাত্রে ১২টা মানে ইন্ডিয়াতে হচ্ছে ১১:৩০ রাত ১১:৩০ ০.৫ ঘন্টা ডিফারেন্ট। সো আমি যদি ১২টা বলছি মানে ভিউয়ার্স টাইম জোন। দ্যাট মিনস ১২টা থেকে অফ থাকবে বাট কোথায়? ইন্ডিয়া যদি আমি টার্গেট যখন ইন্ডিয়াতে হয় তো ইন্ডিয়ার টাইম জোন হিসাবে ১২টা থেকে অফ থাকবে। আর আমি যদি বলি যে ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট দ্যাট মিনস এই যে আমার অ্যাড অ্যাকাউন্টের যে টাইম জোন আমি সেটআপ করে রাখছি, আমি ঢাকার সেটআপ করে রাখছি। সো ঢাকার যে টাইম জোন ওই টাইম জোন হিসাব করে আমি যে লোকেশনের পিপল থেকে ট্র্যাক করলাম বা যাদেরকে আমি অ্যাড দেখাতে চাই তাদের কাছে হচ্ছে আমার অ্যাডটা শো হবে। এই ২ টা হচ্ছে ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন অ্যান্ড ইউজ ভিউয়ার টাইম জোন এই ২ টার মধ্যে হচ্ছে ভ্যারিয়েশন পার্থক্য অ্যাকচুয়ালি।
এরপর এটা আমি চেঞ্জ করব না। এরপর মূলত খেলাটা হচ্ছে এই অডিয়েন্সের মধ্যে যে এই অ্যাডটা অ্যাকচুয়ালি কারা দেখবে। সো এই একটা হচ্ছে সিবিও অপটিমাইজেশন, এরপর আপনার এবিও অপটিমাইজেশন। এই এবিও অপটিমাইজেশনটা এইখানে আমরা করতেছি। ঠিক আছে? অ্যাড অপটিমাইজেশন যেটা। সো এই এবিও অপটিমাইজেশনের মধ্যে এইখানে ফার্স্ট অফ অল আমরা অডিয়েন্স সেটআপ করব। তো এখানে একটা হচ্ছে ক্রিয়েট নিউ অডিয়েন্স, একটা হচ্ছে সেভ অডিয়েন্স, ইউজ সেভ অডিয়েন্স। দ্যাট মিনস আমরা একটা অডিয়েন্স যখন বানাবো তখন অডিয়েন্স গুলাকে আমরা একটা নামে সেট আপ করতে পারি, যেগুলাকে আমরা পরবর্তী টাইমে ওই জাস্ট কতবার আমরা ইউজ করবো, একবার অডিয়েন্স বানানোর পর সেগুলো যদি বারবার ইউজ করতে হয়, যে একই অডিয়েন্স একই ধরনের প্রোডাক্ট, তো একটা অডিয়েন্স দিয়ে চালানো দেওয়া যায়, তো একটা সেট আপেই চালানো যায়, সেটাকে আমরা পরবর্তী ইউজের জন্য রাখতে পারি। এটা আর এই পাশে একটা অপশন আছে ক্রিয়েট নিউ, এটা হচ্ছে রিটার্গেট করার জন্য, সেটা পরে দেখবো। সো আমরা নতুন একটা অডিয়েন্স বানাবো, সো কাস্টম অডিয়েন্স, সো এখান থেকে শুরু করতেছি। হ্যাঁ, তো সার্চ এক্সিস্টিং অডিয়েন্স এখান থেকে এক্সক্লুড করে রাখতে পারেন, সো কাস্টম অডিয়েন্স বানাতে পারেন। এই যে এক্সিস্টিং এর মধ্যে অলরেডি আছে কাস্টম অডিয়েন্স আগে থেকে, সো এগুলা বাদ, এগুলা না, এগুলো আমি করতেছি না, আমি এখান থেকে শুরু করতেছি, একদম নতুন। তো এই কাস্টম অডিয়েন্সের কাজ এখন না। লোকেশন আসি, একদম অল লোকেশন বাংলাদেশ দেওয়াই আছে, সো এডিট। আপনার যদি এখন মনে হয় যে আপনার লোকেশন বাংলাদেশ ঠিক আছে, বাট বাংলাদেশের মধ্যে স্পেসিফিক কিছু সিটি, সব সিটিতে আপনি অ্যাড দেখাবেন না, সেই ক্ষেত্রে বাংলাদেশ রাখার কোনো মানে হয় না। আপনি যদি মনে হয় যে আমার একটা টোটাল বাংলাদেশ, পুরো বাংলাদেশ দেখবে, দেন ওকে বাংলাদেশ, আর কিছু দেওয়া দরকার নেই, শুধু বাংলাদেশ থাকবে, তখন সেটাপে দরকার নেই। বাট যখন আপনি বলতেছেন যে বাংলাদেশ, বাট বাংলাদেশের ভিতরে স্পেসিফিক কিছু এরিয়া, তখন বাংলাদেশ রাখার দরকার নেই, বাংলাদেশ কেটে দেন। দিয়ে এই যে সার্চ লোকেশন আছে এখানে, আমাদের সার্চ লোকেশনের মধ্যে আমরা হচ্ছে লোকেশন সার্চ করি, লাইক ঢাকাতে আমরা একটাকে দেখাবো যে ঢাকা, এখানে ঢাকা ডিভিশন পুরো সিটি চলে আসছে। তো ঢাকা সিটি আমরা অ্যাটাচ করে দিচ্ছি, এবং ঢাকা সিটির মধ্যে টোটাল কতটুক এরিয়া বা কতটুক রেডিয়াস আপনি দেখাতে চান, সেটা এখান থেকে আপনি ডিফাইন করে দেন, যে 25 মাইল, 50 মাইল, মানে 10 মাইল, সর্বনিম্ন আমরা 10 মাইল রেডিয়াস যেতে পারি, এবং সর্বোচ্চ 25 মাইল, 50 মাইল পর্যন্ত যেতে পারি। So আমরা যে 50 মাইল দিই, এখানে রাউন্ড ফিগার যেখানে যেটা অলরেডি হয়ে আছে এখানে দেখতে পারবেন, যে এই যে পুরো সার্কেলটা একদম ফরিদপুর সহ, ফরিদপুর, হালকা কিশোরগঞ্জ, এদিকে কি কি ধরছে, অনেক কিছুই ধরছে মনে হচ্ছে, আগরতলা, তারপরে আর কি কি ধরছে, এখানে জুম করলে একটু বোঝা যাবে আর কি, এবার কুমিল্লা সহ ধরছে আর কি। তো এখান থেকে আপনার মতো করে আপনি রেডিয়াস ওয়াইজ ধরে নেন। ঠিক সিমিলার আমি যদি বলি ঢাকা ডিভিশন, তারপর আমি দেখাতে চাচ্ছি হচ্ছে সিলেটে, আমি দেখাতে চাই, তো আমি সিলেট ডিভিশনকে ধরছি, সিলেট ডিভিশন। এখন একটা প্রবলেমের কথা বলি, এখানে যে লোকেশন, এই লোকেশন আপনি সর্বোচ্চ 25টার বেশি লোকেশন অ্যাড করতে পারবেন না, এটা সম্ভব না, ফেসবুক অ্যালাউ করে না, ফেসবুক সর্বোচ্চ 25টার মতো লোকেশন অ্যালাউ করে। এখন এখানে যখন আমি রেডিয়াস দিতে যাচ্ছি, দেখেন আমি 10 মাইলের নিচে নামতে পারতেছি না, বাট ক্লায়েন্ট বলছে সিলেট আমার 1 কিলোমিটার হইলেই হবে, সিলেট আমার 1 কিলোমিটার ভিতর দিলেই হবে, বাট আপনি 10 মাইলে নামতেই পারছেন, অপশনই নেই, আপনি নামবেন কেমনে? তো তখন যেটা করবেন, এখন আমরা ধরছি কি অ্যাকচুয়ালি, এখানে কি ধরছি মনে আছে? এই যে সিলেটে আমি যদি ক্লিক করি, সিলেট আমরা সিটি ধরছিলাম। এখন একটু আবার একটু খেয়াল করেন, দেখেন আবার দিচ্ছি সিলেট। সিলেট যখন আমরা ধরতেছি, এই সিলেট আমি কেটে দিই, আবার কেটে দিই, আবার দিই সিলেট, নাহলে আসবে না, সিলেট। আমরা যখন সিলেট দিচ্ছি, দেখেন একটা হচ্ছে সিলেট, এটা হচ্ছে সিটি, খেয়াল করেন এটা সিটি, এর হচ্ছে এগুলো হচ্ছে অ্যাড্রেস। ঠিক অ্যাড্রেসের পাশাপাশি আমরা পাবো এখানে সিটি, অ্যাড্রেস, তারপর আরো পাবো হচ্ছে প্লেস। তো যেগুলা আপনি ক্লায়েন্ট যখন বলবে যে আমার এরিয়া লোকেশন 1 কিলোমিটার, 2 কিলোমিটার হবে, তখন আমরা সিলেক্ট করার ট্রাই করবো প্লেস, নট সিটি। আমরা অ্যাড্রেস আর প্লেস ধরার ট্রাই করবো, যে এই অ্যাড্রেসের ভেতরে বা এই প্লেসের ভেতরে হবে। যেমন আমি যখন যদি বলি সিলেট সদর, সিলেট সদর, তখন দেখেন এই যে সদর হসপিটাল যশোর যেরকম আসছে, এরকম ভাবে যে প্লেস আসছে, দেখেন প্লেস। তো এরকম ভাবে প্লেস আসবে, যখন আমি প্লেস ধরতে যাচ্ছি, সাপোজ আমি প্লেসটা দিয়ে দেখাচ্ছি, এখানে যেহেতু পাচ্ছি না, আমাকে হয়তো অন্যভাবে খুঁজতে হতে পারে। এখন দেখেন সদর হসপিটাল, এই এরিয়ার ভিতরে 1 কিলোমিটার আমি এখন ধরতে পারতেছি। এখন আপনি বাড়ান 1 কিলোর ভিতরে বা 10 কিলোর ভিতরে কই থাকতে চান। আমি যদি যশোর গেছি, বাট এইভাবে একটা সিটি, একটা অ্যাড্রেস, একটা থাকে প্লেস।
যখন আপনি সিটি ধরবেন তখন 10 এর নিচে নামতে পারবেন না রেডিয়াস। যখন আপনি প্লেস অথবা অ্যাড্রেস ধরবেন তখন আপনি ১ কিলোমিটার থেকে হচ্ছে এরিয়াকে রেডিয়াস ধরার ট্রাই করতে পারেন বা আপনি ধরতে পারেন। এটা মাথায় রাখবেন। যে আসে না কেন, আসে না কেন? আসে না কারণ হচ্ছে এটা। প্লেস, রেডিয়াসের এই পার্থক্য। এটা হচ্ছে একটা, একটা করে ম্যানুয়ালি আপনি দেন। এখন যদি আপনার কাছে মনে হয় যে না আমার কাছে এই ২৫ টা অ্যাড্রেস একবারে আমার কাছে এক্সেল ফাইলের মধ্যে আছে। ফাইলটা জাস্ট এখানে দিয়ে দিব তাইলেই হবে। তাইলে এই যে এড লোকেশন ইন বাল্ক, হ্যাঁ? তো আমরা বাল্ক লোকেশন এখান থেকে এড করতে পারি। এই যে এড লোকেশন বাল্কে ক্লিক করলে এখানে লোকেশনের টাইপ দিয়ে দিব অ্যাকচুয়ালি আমরা কি নিতে চাই। সো আমরা অ্যাকচুয়ালি আম কি নিতে চাই? আমরা কান্ট্রি নিতে পারি। আমরা হচ্ছে ডিএমএ এরিয়া নিতে পারি অথবা একটা স্টেট দিতে পারি, সিটি, পোস্টাল কোড, অ্যাড্রেস ধরেও করতে পারি অ্যাকচুয়ালি। সো আমরা মনে করেন যে আমরা হচ্ছে আ ডেজিগনেটেড কিছু মার্কেট এরিয়াকে ধরবো। মার্কেট এরিয়ার মধ্যে আমরা ডিএম এর নেম দিতে পারি। ফরমেট টাইপ অ্যাকচুয়ালি কিভাবে হবে? এখানে হচ্ছে ডিএম এর নাম হিসেবে যাবে অথবা ডিএম এর কোড হিসেবে যাবে। আবার যদি বলেন যে না জাস্ট একটা স্টেট হিসাবে যাবে, দেন স্টেট দেন। স্টেট বলতে বা রিজন বলতে একটা কান্ট্রির মধ্যে সিটি বা সাবসিটি বা মেট্রো এগুলাকে বলা হয়। ঠিক আছে? সেগুলোকে আপনি এখানে দিয়ে দিবেন। সাপোজ আমি সাপোজ এখানে দিলাম যে তারপরে একটা, একটা করে দিতে পারেন কমা দিয়ে অথবা এন্টার দিয়ে নিচে লিখতে পারেন ঢাকা, সিলহেট, তারপরে দেন হচ্ছে কুমিল্লা, চিটাগং। এভাবে আপনার যতগুলা এরিয়া দরকার সেগুলাকে একবারে কোনো জায়গা থেকে কপি করে এসে ম্যাচ লোকেশনে ক্লিক করা মাত্র এই লোকেশনগুলোকে Facebook অটোমেটিক্যালি ট্র্যাক করে নিয়ে নিবে। হুম? সো এই যে ঢাকা ডিভিশন, সিলেট ডিভিশন, কুমিল্লাকে ধরতে পারে নাই। একটা এরর দেখাচ্ছে। কুমিল্লা মেবি কিছু বানান ভুল ছিল। এই যে। সো এদের সবাইকে পাওয়া হইছে। বাংলাদেশ কান্ট্রির মধ্যে এরা হচ্ছে ডিভিশন। সো এখান থেকে জাস্ট এড করে দেন অন ক্লিকে যতগুলা এই এরিয়া এখান থেকে ধরে দিবেন ততগুলো এরিয়া অটোমেটিক এখানে চলে আসছে। চিটাগং, ঢাকা আর হচ্ছে সিলেট ডিভিশন। ঠিক আছে? পুরো ডিভিশনটাকে ধরা হইছে এখন। একটা ডিভিশন, একটা সিটি, একটা কি বলে প্লেস, একটা হচ্ছে অ্যাড্রেস, লোকেশন ৩-৪ ধরনের হয়। এটার উপর ডিপেন্ড করে যখন আপনি ডিভিশন ধরবেন তখন কোনো এরিয়া দিতে পারবেন না। পুরো ডিভিশনকে কভার করা হবে। এখানে আলাদা করে কোনো রেডিয়াস সেটআপের কোনো অপশনই নাই। সেটা মাথায় রাখবেন। এই লোকেশন যখন আপনি সেটআপ করতে যাবেন। এরপর আসেন নরমালি বয়স, এটা তো কমন ইস্যু যে আপনি একটা বয়স এখান থেকে ধরে দেন যে আপনার টার্গেটেড যে প্রোডাক্ট সেল দিচ্ছেন সেটা কোন এইজের মধ্যে যেতে পারে। সো এটা ক্লায়েন্টের সাথে ডিসকাস করে বা আপনি আপনার নিজের চিন্তা ভাবনা থেকে অ্যাকচুয়ালি বাড়াইতে হবে স্যার যে কত থেকে কত হইতে পারে অ্যাকচুয়ালি এটার এইজ লোকেশন। এরপর জেন্ডারসও একই অবস্থা। মেল, ফিমেল হোয়াটএভার যেটাই হবে সেটাই সেই হিসাব করেই হচ্ছে আপনি মেল আর ফিমেল যদি ইউনিসেক্স প্রোডাক্ট হয় সেক্ষেত্রে মেল ফিমেল ২ টাই থাকবে। আর যদি ইন্ডিভিজুয়ালি কোনো একটা প্রোডাক্ট হয় স্পেশাল জেন্ডার হলে ওইভাবেই দিবেন আপনি। সমস্যা নেই। সিম্পলি জেন্ডার অল মেন, উইমেন হোয়াটএভার দিবেন। এটা আপনার মতো করে দিয়ে দিবেন। আমি এটা অল রাখতেছি। এরপর হচ্ছে ডিটেইল টার্গেটিং, এটা ইম্পোর্টেন্ট। তো একদিকে হচ্ছে লোকেশন আরেকটা হচ্ছে ডিটেইল টার্গেটিং। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনি যে প্রোডাক্টটা আ সেল করতে চাচ্ছেন, এই প্রোডাক্টটা তো সবার জন্য নাও হইতে পারে। যে কেউ এটা কিনবে না। কিছু স্পেশাল ক্যাটেগরি পিপল কিনবে। স্পেশাল কিছু ইন্টারেস্ট, বিহেভিয়ার যারা মেইনটেইন করে তাদের। এখন আপনি একটা প্রোডাক্ট আছে যেটা শুধুমাত্র ম্যারিড পিপলদের জন্য। তাদের তো তার চাইলে তো যারা কিনা হচ্ছে সিঙ্গেল তাদেরকে তো এই প্রোডাক্ট দেখায় লাভ নেই। আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন যারা কিনা শুধুমাত্র টেকনোলজির উপরে রিলেটেড, টেকনোলজি নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্যে। আমার টেকনোলজি নিয়ে নাই। আমি শুধুমাত্র হিন্দি গান দেখতে পছন্দ করি। এগুলোর উপর ইন্টারেস্ট। আমাকে তো সেই অ্যাড দেখায় লাভ নেই। সো ইউজারের ডেমোগ্রাফিক এরিয়া, ইন্টারেস্ট, ইউজারের বিহেভিয়ার এই সবকিছুর উপরে আ একটা প্রোডাক্টের সার্চ করি যে আমার এই প্রোডাক্টটা এই মানুষের জন্য যেতে পারে। এটার উপরে ডিপেন্ড করে আমরা অ্যাকচুয়ালি এই ডিটেইল টার্গেটিংটাকে ফিল আপ করব। সো এখান থেকে একদম শুরু থেকে যেগুলো কমন কথাবার্তা আসে সেগুলোর মধ্যে যেমন সিঙ্গেল কমন। যেমন সাপোজ আমি সিঙ্গেল লিখে সার্চ করলাম। এখানে সিঙ্গেল চলে আসছে। এবার সিঙ্গেলের পাশে সিঙ্গেলটা কিসের মধ্যে দেখেন এখানে এই পাশে আপনি যদি একটু খেয়াল করেন বাম পাশের দিকে এখানে অনেকগুলো অপশন আছে। দেখাই এই যে স্ট্যাটাস, হ্যাঁ? যে সিঙ্গেল এটা কি? এই সিঙ্গেলটা অ্যাকচুয়ালি রিলেশনশিপ স্ট্যাটাস একটা। এরপর হচ্ছে সিঙ্গেল মাল্ট হুইস্কি এটা হচ্ছে একটা ইন্টারেস্ট।
সো এখানে কিছু পাবেন ইন্টারেস্ট, কিছু পাবেন বিহেভিয়ার, কিছু পাবেন স্ট্যাটাস। সো আমরা যেগুলো ফেসবুকে অ্যাকাউন্টে যখন লিখে রাখি সিঙ্গেল, দ্যাট মিনস ইটস কল্ড সেট স্ট্যাটাস। সো ফেসবুক যখন দেখবে যাদের প্রোফাইলে সিঙ্গেল দেওয়াটা আছে রিলেশনশিপ স্ট্যাটাসের মধ্যে, তাদেরকে আমার অ্যাডটাকে দেখানো হোক। সেই হিসাবে সে এটাকে সিঙ্গেল হিসেবে রেখে দিছে। এরপরে ঠিক সিমিলারলি আপনি যদি বলেন যে যাদের বিহেভিয়ার যারা কিনা হচ্ছে অলওয়েজ শপার, অলওয়েজ এঙ্গেজ শপার, যারা অলওয়েজ এঙ্গেজ শপার বলতে আমরা যেটা বুঝি যে অলওয়েজ তারা হচ্ছে শপিং এর উপরে হচ্ছে আম থাকে আরকি। অলওয়েজ থাকে। সো এই দেখেন এঙ্গেজ শপার্স, এটা একটা বিহেভিয়ার। হ্যাঁ? এই যে দেখেন এটা কি, এটা কি, এটা কি, এটা কি? এই পাশে যে আমার একটা ফ্লো আসছে, হ্যাঁ? একটা পপআপ আসছে। এখানে দেখেন লেখা আছে বিহেভিয়ার। সো এটা হচ্ছে বিহেভিয়ার। পিপল দের বিহেভিয়ার হু ডেসক্রিপশন দিছে কি দেখেন, পিপল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন দ্য পাস্ট উইক। হুম? দ্যাট মিনস গত সপ্তাহেও যারা কিনা ওই মেসেজ বাটন, মেসেজ নাও, শপ নাও, অর্ডার নাও এসব বাটনে ক্লিক করে শপ করতে গেছে, তারা অ্যাকচুয়ালি এঙ্গেজ শপার হিসেবে ইয়ে পায়। তো তাদেরকে হচ্ছে আমার ৳১ দেখাতে চাচ্ছি। সো এঙ্গেজ শপারকে রেখে দিব। যেহেতু আমার সেল বাড়াতে চাই, তো সেক্ষেত্রে আমি তাদেরকে এখানে রাখবো এঙ্গেজ শপার। এটা হচ্ছে পারচেজ বিহেভিয়ার। যারা কেনে তাদেরকে অ্যাকচুয়ালি টার্গেট করা হচ্ছে। এরপরে আমি যদি বলি যে বিহেভিয়ার এর পরে আমি যদি এখান থেকে আর কিছু মাথায় না আসে, সেক্ষেত্রে যেখান থেকে সাজেশন আছে, আমরা এখান থেকে সাজেশন নিতে পারি। সাজেশনে যদি ক্লিক করি, এখানে আছে অনলাইন শপিং, এটা একটা ইন্টারেস্ট। আবার এখানে দেখেন আনস্পেসিফাইড ক্লথিং, এঙ্গেজ, ডিভোর্সড, ম্যারিড, শপিং। এখানে অনেক আছে। ওপেন রিলেশনশিপ, কমপ্লিকেটেড, আর্টস অ্যান্ড ফাইন্যান্স, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, কলেজ ল, অনেক অনেক কিছুই এখানেই আছে। এগুলো এখান থেকে যেগুলো হয় সেগুলো দেখতে পারেন, অথবা আপনি এখান থেকে ব্রাউজও করতে পারেন। যে ব্রাউজ করে এক্সাক্টলি ডেমোগ্রাফিক্স এরিয়াকে ধরতে পারেন। যে ডেমোগ্রাফিক্স এর মধ্যে যদি আমরা আসি, ডেমোগ্রাফিক্যালি আমরা কিসে যাই? যারা শুধু এডুকেশন রিলেটেড, যদি প্রোডাক্ট হয় সেটা এডুকেটেড রিলেটেড পিপল এর কাছে যাবো। এখন মনে করেন যে এমন একটা প্রোডাক্ট নিয়েছি যেটা বাচ্চাদের। বাট বাচ্চারা তো কিনতে পারবে না, কিনবে তাদের প্যারেন্টসরা। সেক্ষেত্রে আমরা প্যারেন্টসদেরকে টার্গেট করব, যে প্যারেন্টস। এবং প্যারেন্টস কারা? অল প্যারেন্টস দেরকে টার্গেট করব, এবং প্যারেন্টস এর মধ্যে ধরেন এমন একটা প্রোডাক্ট নিয়েছেন যাদের ওই সকল বেবিদের জন্য আছে যাদের বয়স 0 থেকে 12 মাস, ১ বছরের মধ্যে। তো তাদের প্রজন্মের প্রোডাক্ট। সো তাদের প্যারেন্টসরা এটা পারচেজ করবে। সো তখন আমরা এই সকল বয়সী যাদের বাবা-মা আছে তাদেরকে টার্গেট করার ট্রাই করতেছি। বা টিনেজার্স যারা আছে, টিনেজার্সদের প্যারেন্টস যারা আছে, টুডলারের প্যারেন্টস যারা আছে। এখান থেকে আমরা বিহেভিয়ার অথবা ওয়ার্ক রিলেশনশিপ থেকে নিতে পারি। লাইক দ্যাট এমপ্লয়ি নিতে পারি, এমপ্লয়ার্স নিতে পারি। ইন্ডাস্ট্রি ধরে আমরা সার্চ করতে পারি যে যারা সিইও আছে, যারা বিজনেস এন্ড ফাইন্যান্স নিয়ে কাজ করতেছে। হ্যাঁ? এডুকেশনাল লাইব্রেরি, ফুড অ্যান্ড রেস্টুরেন্টস নিয়ে যাদের ইন্টারেস্ট আছে। এইসব ডেমোগ্রাফিক্স এর উপরে হচ্ছে আমরা করতে, এবং এগুলো প্রত্যেকটার পিপল বা ইউজার অ্যাকচুয়ালি কাজ কি? কাজটা কিন্তু এখানে এই যে এই পাশটাতে, এই যে এখানে ডেসক্রিপশনের মধ্যে খুব ক্লিয়ারলি বলা আছে। ফেসবুক বলেই রাখছে অ্যাকচুয়ালি এরা কি কাজ করে বা এদের অ্যাকচুয়ালি কাজ কি? এবং তাদের অডিয়েন্সের টোটাল একটা সাইজ কত, এবং তাদের ডেমোগ্রাফিক অ্যাকচুয়ালি কি কাজ করে? কি ধরনের ডেমোগ্রাফিক এটা? তো এগুলো যদি একটু দেখেন তাইলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে কিন্তু যে এগুলো কি। বাট এগুলো পড়তে হবে, হ্যাঁ? এখানে অনেক ধরনের, মানে এখানে আপনি ফেসবুকের কাছে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট বা বিহেভিয়ার বা ডেমোগ্রাফিক্স এর কোনো শেষ নাই। আপনি যেরকম দিবেন ঐরকমই পাবেন। আপনাকে খুঁজতে হবে, খুঁজে বের করতে হবে যে আপনার জাস্ট এটা কি টাইপের যায়, কি ধরনের ক্যাটেগরিতে যেতে পারে। ক্যাটেগরিগুলো আপনাকে এখানে বসাইতে হবে ধরে, ধরে। একদম মোট বাংলা কথা এটাই। এরপর উম এখন মনে করেন যে এটা তো ইনক্লুড করলাম যে এরা এখন মনে করেন আমার প্রোডাক্ট যারা কিনা দারাজে শপিং করে, তারা আমার প্রোডাক্ট কখনোই কিনবে না। আমি জানি যে যারা দারাজে অল টাইম দারাজ থেকে শপিং করে অভ্যস্ত, দারাজ ওয়েবসাইট থেকে শপিং করে অভ্যস্ত, তারা আমার প্রোডাক্ট পারচেজ করবে না। তখন আমরা এখান থেকে এক্সক্লুড করে রাখতে পারি। আমরা এখান থেকে এক্সক্লুড করতে পারি। কি এক্সক্লুড করব? আমরা এক্সক্লুড করে দিব হচ্ছে এই যে এক্সক্লুড পিপল হু ম্যাচ। এক্সক্লুড করব হচ্ছে দারাজ অনলাইন শপিংটাকে। যে একে আমি চাই না, যাদেরকে আমি চাই না বা যেই টাইপের আম অডিয়েন্সদের বা বিহেভিয়ারকে আমি চাই না বা ইন্টারেস্ট আমি চাই না, তাদেরকে আমি বাদ দিয়ে দিব। যেমন দারাজ এটা অনলাইন শপিং, এটা যাদের ইন্টারেস্ট আছে দারাজ থেকে অনলাইন শপিং করা, তাদেরকে এক্সক্লুড করে রাখলাম, বাদ দিয়ে রাখলাম। এই টাইপের পিপল যারা অডিয়েন্স যারা আছে, তাদেরকে হচ্ছে আমার অ্যাড দেখানো হবে না বা দেখাতে চাই না। এটা হচ্ছে ইনক্লুড অ্যান্ড এক্সক্লুডেশন এর অবস্থা। তো আপনি চাইলে এক্সক্লুড করে রাখতে পারেন, যেটা আমি এখানে করে দিচ্ছি। এইভাবে বুঝে শুনে দেন হচ্ছে আপনি ডিটেইল টার্গেটটা ফিল আপ করতে যাবেন। এরপর আসেন প্লেসমেন্ট।
রিকমেন্ড তো Facebook এটাই করে যে অটোমেটিক প্লেসমেন্ট Facebook নিজে থেকেই দেখাক যেখানে, যেখানে দেখানোর জায়গা আছে। Facebook এর অনেকগুলা সেকশন আছে। সবগুলো সেকশনই Facebook দেখাবে Instagram সহ। যদি আপনি Instagram আপনার পেজের সাথে অ্যাটাচ করা থাকে। যদি এটার বদলে আপনি যদি বলেন যে না আমি কিছু স্পেসিফিক জায়গা সিলেক্ট করে যেমন আমি Instagram এ অ্যাড দেখাতে চাই না। তখন আমরা ম্যানুয়াল প্লেসমেন্টে আসবো। সো ম্যানুয়ালি আসলে দেখেন কোন, কোন প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি দেখাবো। যে ১ম এ আসেন ডিভাইস। যে অ্যাকচুয়ালি আমি যদি অল ডিভাইস বলতে মোবাইল, ট্যাবলেট, কম্পিউটার সব যেটাই বুঝি। সো আমি ২ টাই ধরি যে ফোন এবং ডেস্কটপ। সো আমি যদি বলি যে না আমার একটা শুধুমাত্র যারা ডেস্কটপ ইউজার, যারা কম্পিউটার দিয়ে Facebook ব্রাউজ করে। তো শুধুমাত্র যারা কিনা ডেস্কটপ থেকে আমার ইউজার, তো তাদেরকেই হচ্ছে আমি অ্যাড দেখাতে চাই। মোবাইল যারা চালায় মোবাইল দিয়ে আমি দেখাবো না। বা যারা শুধুমাত্র মোবাইল দিয়ে আসে তাদেরকে আমি অ্যাড দেখাবো, যারা ডেস্কটপ ইউজ করে তাদেরকে আমি দেখাবো না। তো আমি চাইলে ডিভাইসকেও এখানে মেনশন করে দিতে পারি যে অ্যাকচুয়ালি কোন ডিভাইসের ইউজারদেরকে আমি আমার অ্যাডটাকে দেখাবো। দেন হচ্ছে আমার প্লেসমেন্ট যে আমার অ্যাডটা অ্যাকচুয়ালি কোথায়, কোথায় প্লেসমেন্ট হবে বা কোথায়, কোথায় অ্যাকচুয়ালি Facebook দেখাবে। তো Facebook তার Facebook প্ল্যাটফর্ম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার এবং Instagram এ দেখাবে। এখন আপনি যদি বলেন যে আমি Instagram এ দেখাবো না আমার অ্যাড। শুধুমাত্র Facebook এর প্ল্যাটফর্মগুলোতে দেখাবো। দেখাইতে পারেন। এখন Facebook এর আর কোথায়, কোথায় দেখায়? Facebook এর অডিয়েন্স নেটওয়ার্কের মধ্যে আর যে সকল জায়গাগুলোর মধ্যে দেখায় সেটা হচ্ছে আমরা যে বিভিন্ন লাইভ দেখি এখন লাইভ স্ট্রিমিং হয়, লাইভ স্ট্রিমিং এর মধ্যে দেখানো হয়। এখন কি কোথায়, কোথায় দেখানো হয়? যেখানে নিচে দেওয়া আছে প্লেসমেন্ট গুলা ইন ডিটেইল। যে ফিডের মধ্যে Facebook নিউজ ফিড, Instagram, Facebook মার্কেটপ্লেস। আমি Facebook এর মার্কেটপ্লেস এর মধ্যে আমি দেখাবো না। আমার ইচ্ছা আমি দেখাবো না। দেন আমার স্টোরির মধ্যে আমি অ্যাড দেখাবো না। অনেকে দেখেছি স্টোরির মধ্যে অ্যাড আসে। এই যে Facebook স্টোরি, মেসেঞ্জার স্টোরিজ এ অ্যাড আসে। সো আমি মেসেঞ্জার স্টোরিজে দেখাবো না। Facebook স্টোরিজে অ্যাড দেখালে দেখাইতে পারি। মেসেঞ্জারে দেখাবো না। দেন আমি যে ইন স্ট্রিম বা লাইভ স্ট্রিম যেটা হয়, Facebook এ যে ইন স্ট্রিম ভিডিও হচ্ছে বা লাইভ ভিডিও হচ্ছে, লাইভ ভিডিওর মধ্যে আমি আমার অ্যাড দেখাবো না। আমি তুলে দিলাম। তো ম্যানুয়াল মানেই হচ্ছে আপনি কোথায় দেখাতে চান ইন্ডিভিজুয়ালি ফেসবুককে বলে দিবেন। ওই হিসাব করেই আপনার অ্যাড অটোমেটিক্যালি দেখবে। কোনো সমস্যা নেই। সো সার্চের মধ্যে দেখাইতে চান কিনা, অ্যাপস এর মধ্যে, ইন আর্টিকেল এর মধ্যে কোথায়, কোথায় দেখাতে চান এখানে সবগুলা প্লেসমেন্ট দেওয়া আছে। এগুলো একটা, একটা করে দেখতে হবে। কোথায়, কোথায় কি দেখাচ্ছে। এই তো। ভাই একটা চালাইতে পারে না। তো সেই এড গুলা আরকি ঠিকভাবে চলে না এরকম শুনছিলাম। আচ্ছা ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আপনি যখন এখান থেকে যত কমাচ্ছেন তত আপনার যে টার্গেট অডিয়েন্স সেটার কাছে কিন্তু তত বেশি রিচ করতে পারতেছে না। দেখা গেল যে ১০০ জনের মধ্যে ৫ জন আর্টিকেল পড়তেছে বসে, বসে। ইন আর্টিকেল এর মধ্যে এসে বসে, বসে আর্টিকেল পড়তেছে। তার মধ্যে ৫০ জন হচ্ছে গেমিং ভিডিও দেখতেছে। ইন স্ট্রিম লাইভ এর মধ্যে গেমিং ভিডিও দেখতেছে। বাকি ৪০ জন বা ৩৫ জন যারা আছে তারা নিউজ ফিড ঘাঁটতেছে। এখন আপনি লাইভটাও তুলে দিলেন, আপনি হচ্ছে ভিডিও তুলে দিলেন। সো নিউজ ফিডে ৩৫ জনের কাছে যাচ্ছে মাত্র। অডিয়েন্স কমতেছে। সো যখন অডিয়েন্স কমতেছে তখন ডেফিনিটলি একটা পসিবিলিটি আসেই বা ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার অ্যাড এর পারফর্ম ভালো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইটা। বাট ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে যে আমার এটা শুধু দেখাবো না, তখন আপনাকে ম্যানুয়ালি অবশ্যই যেতে হবে। বাট আমি যেটা সাজেস্ট করব অলওয়েজ খুব বেশি যদি আহামরি না হয় বা শুধু যদি Instagramটাকে বাদ দিতে হয়, শুধু Instagramটাকে বাদ দিয়ে দেন। ম্যানুয়ালি যদি করেন, তারপরে শুধু Instagramকে বাদ দিয়ে দেন। বাকি সবাইকে অ্যাটাচ রাখেন। আর কাউকে ডিলিট করেন না। শুধু Instagram বাদ দিয়ে রাখেন। আর যদি সবাইকে দেখাইতে হয়, তাহলে ম্যানুয়ালি আসার দরকারই নাই। Facebook এর কাছে ছেড়ে দেন, অটোমেটিক প্লেসমেন্টে দিয়ে দেন। Facebook নিজে বুঝে নিবে কোথায় যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত না, কোথায় বেস্ট পারফরম্যান্স নেওয়া যায় বা মেক্সিমাম অডিয়েন্স আনা যায় আপনার বাজেটের মধ্যে। ম্যানুয়ালি আচ্ছা ভাই মানেই ম্যানুয়াল। হুম, বুঝতে পারছি। শুধু Instagramকে চেক রাখবেন এখান থেকে। আপনি যদি Facebook এর মাধ্যমে যদি ক্লায়েন্ট বলে যে Instagram এ অ্যাড দিতে হবে, তাহলে শুধুমাত্র Instagram রেখে দিয়ে Messenger, Facebook, অডিয়েন্স নেটওয়ার্ক সব তুলে দেন। শুধুমাত্র অ্যাড Instagram এ চলবে। আর কোথাও চলবে না। ভাই আবার Instagram প্যানেল দিয়েও করা যায় স্যার। জি ভাই যাই হোক, তাহলে জানি না। এই যে এখান থেকে Instagram আসছো, সো এখান থেকে শুধু এখন Instagram এর কোথায়, কোথায় দেখাবেন? Instagram এর এক্সপ্লোর এ দেখাবে, Instagram ফিড এ দেখাবে। আর যদি Instagram এর কিছু থাকে Instagram শপ, সো শপের মধ্যে দেখাবেন। এই তো। শুধু Instagram এ শো হবে। সো ম্যানুয়াল মানে হচ্ছে আপনি যেখানে যেতে চান সেখানে নিয়ে দেন। Facebook এর মাথা ব্যাথার কিছুই নেই। সো আমি জাস্ট অটোমেটিক দিয়ে রাখতেছি আপাতত। অটোমেটিক প্লেসমেন্ট থাকুক। সো ডিপেন্ডস অন ক্লায়েন্ট। তার রিকোয়ারমেন্ট থাকলে আপনার তো কিছু করার নাই। তার মতো যে বলে দিবেন শেষ। এরপর হচ্ছে আমাদের এখানে ইনভেন্টরি ফিল্টারের মধ্যে অ্যাকচুয়ালি Facebook স্ট্রিমে কোথায়, 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 কোথায় দেখাবে, স্ট্যান্ডার্ড ইনভেন্টরি কেমন হবে এইটা এখান থেকে আমরা সেটআপ করতে পারি ব্র্যান্ড সেফটির দিক থেকে যে আমরা স্ট্যান্ডার্ড চাচ্ছি। অলওয়েজ এটা স্ট্যান্ডার্ড ইনভেন্টরি রাখবেন। স্ট্যান্ডার্ড ইনভেন্টরি মিনস Facebook নিজের মতো করেই হচ্ছে এগুলাকে ফিক্স করে আপনার জন্য বেটার একটা ROI নিয়ে আসার ট্রাই করবে। আপনি লিমিট দেন একটু পড়ে নিয়েন। আসলে কাজ এখানে কি?
হ্যাঁ? এক্সক্লুশন গুলো অ্যাকচুয়ালি কি? দেন ব্লক লিস্ট আপনি চাইলে রাখতে পারেন। অডিয়েন্স নেটওয়ার্কে অ্যাড সেটআপ করতে পারেন। এখান থেকে এটার জন্য আলাদা করে ফিল্টারিং এখানে অপশন আছে। তারপর হচ্ছে ব্লক লিস্ট। ব্লক লিস্টের মধ্যে যদি আপনি একটা ব্লক লিস্ট সিলেক্ট করতে চান, যে কোনো একটা পিপল হইতে পারে, কোনো পেজ হইতে পারে, যে আমি যে একটা রান করতেছি আমি ওই মানুষগুলার অ্যাড দেখাইতে চাই না। কারণ আপনি তো উপরে অডিয়েন্স সেটআপ করে দিয়েছেন, তাই না? সিঙ্গেল। এখন আমি সিঙ্গেল। বাট আপনার আমার উপরে ক্ষোভ আছে। আপনার অ্যাড আমারে দেখাবেন না। তখন যেমন ব্যাপারটা এখানে কেমন ঘটে দেখেন। আম যারা আমি এসইও ট্রেনার, সাপোজ আপনিও এসইও ট্রেনার। আমি জানি। এখন আমি এটাও জানি যে আমি যে ইন্টারেস্টটা দিলাম, সেই ইন্টারেস্ট হচ্ছে সাপোজ মনে করেন যাদের টেকনোলজিতে ইন্টারেস্ট আছে তাদের। এবং আপনি যদি এসইও এক্সপার্ট, আপনি যখন এসইও ট্রেনার, সো আপনারও টেকনোলজিতে ইন্টারেস্ট থাকার কথা। আমি এখান থেকে একটা ব্লক লিস্ট ক্রিয়েট করে আপনার নামটা বসায় দিয়ে বললাম যে, "অমুকরে এখান থেকে বাদ রাখো।" আপনি বাদ। দ্যাট মিনস আপনার কাছে আমি যে একটা এড চালালাম, আপনি টেরও পাবেন না যে আপনার এড চলতেছে। আমার এড একটা চলতেছে। আপনি মেন্টর, আপনি জানেনও না। তো এখান থেকে আমরা চাইলে ব্লক লিস্ট ক্রিয়েট করতে পারি। আবার কনটেন্ট গুলাকে আমরা এক্সক্লুড করে রাখতে পারি এখান থেকে চাইলে, যে আমরা কোথায় থেকে দেখাবো। যে এক্সক্লুড অল লাইভ স্ট্রিম। কোনো লাইভ স্ট্রিমে আমার এড দেখাবো না এটা। এখান থেকে চাইলে এক্সক্লুড করে রাখতে পারি কনটেন্টটাকে। কোথাও দেখাবে না। কোনো লাইভে দেখাবে না। লাইভ ছাড়া বাকি যত জায়গা আছে সব জায়গাতে দেখাবে অটোমেটিক প্লেসমেন্টের মধ্যে যেখানে পড়ে। এরপরে অ্যাড সেটে আরো অপটিমাইজেশন এর কিছু বাকি আছে, সেটা হচ্ছে কস্ট কন্ট্রোল আর হচ্ছে অ্যাড রিকল লিফট। এইটা নিয়ে আপাতত কথা বলবো না। এটা পরে। আরেকটা হচ্ছে প্যারামিটার, এইটা নিয়ে এখন কথা বলবো না। তো আমি কিভাবে চার্জ করব? আমাকে Facebook যেভাবে চার্জ করবে সেটা হচ্ছে ইমপ্রেশন থ্রুতে। তো এই হচ্ছে ওভারঅল আপাতত স্টেজের জন্যে আমাদের অ্যাড সেটের অপটিমাইজেশন বা অ্যাড সেট সেটআপ। সবকিছু ঠিকঠাক থাকলে নেক্সট করেন। এই জায়গাতে এসে মূলত যে সকল বাজেট ধরে আসছি, কারা আমার অ্যাড দেখবে, ওই যে অ্যাড সেটআপ করে আসছি, তারা অ্যাকচুয়ালি কি দেখবে এবং কোন পেজ থেকে দেখবে, এইটা অ্যাকচুয়ালি এখন আমরা এই অ্যাড ক্রিয়েটের মধ্যে ক্রিয়েট করব। তারা দেখবেটা কি? যাদেরকে আমরা সেটআপ করে আসলাম যে অমুক বিহেভিয়ারের মানুষ, অমুক লোকেশনের মানুষ, অমুক বয়সের মানুষ, এই যারা দেখবে, এরা অ্যাকচুয়ালি কি দেখবে সেটা এখন এখানে সেটআপ করব যে অমুক পেজ থেকে চলবে। সাপোজ আমার একটা পার্সোনাল পেজ নেই এবং পার্সোনাল পেজ থেকে মনে করেন যে এটা একটা পেজ। সাপোজ আমি এই পেজের আন্ডারে একটা অ্যাড রান করব। সো এই পেজ দিলাম। সো এই পেজের আন্ডারে যদি Instagram থাকে, আপনি Instagram-কে হচ্ছে অ্যাটাচ করবেন। যদি Instagram না থাকে তো Instagram নাই, কিছু করার নাই। ১ এখানে একটা কথা আছে ব্র্যান্ডেড কনটেন্ট। এটা হচ্ছে যে আপনি এখানে যে কনটেন্টটা লিখতেছেন বা এখানে যে অ্যাড এর মধ্যে যে কনটেন্টটা থাকবে, এটা যদি ব্র্যান্ডের হয়, ব্র্যান্ড মিনস অন্য কোনো বিজনেস বা অন্য কোনো ব্র্যান্ড তাদের পেজে আছে বা তাদের পেজ থেকে কপি করে নিয়ে আসছেন, তখন অবশ্যই ফেসবুককে বলে দিবেন দিস ইজ আ ব্র্যান্ড কনটেন্ট। এবং পার্টনার পেজকে অবশ্যই মেনশন দিতে হবে যে অমুক পেজের কনটেন্ট এটা বা অমুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কনটেন্ট। যদি না দেন অ্যাড অ্যাকাউন্ট ব্যান করবে। আর যদি নিজে লেখেন সেক্ষেত্রে ব্র্যান্ড কনটেন্ট দেওয়া। বাট কারো চুরি করা কনটেন্ট বা কারো কপি কনটেন্ট যদি নিয়ে এসে দিতে হয়, সেক্ষেত্রে ব্র্যান্ড কনটেন্ট অবশ্যই তাকে মেনশন দিয়ে দিবেন। তাকে কার্টেসি দিয়ে দিবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এরপর হচ্ছে অ্যাড ক্রিয়েট। অ্যাড আমরা এই এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাড, একটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট, আর একটা হচ্ছে ক্রিয়েট মকআপ। ক্রিয়েটেড মিনস আপনি নিজে এখানে একটা নিজের মতো করে ইমেজ, নিজের মতো করে যা লাগে সবকিছু দিয়ে একটা অ্যাড বানাবেন। ১ আর সেকেন্ড হচ্ছে যেটা এক্সিস্টিং পোস্ট, সেটা হচ্ছে এই যে পেজটাকে আপনি ধরছেন বা যেই পেজের আন্ডারে আপনি করতে চাচ্ছেন যে RSDomatic, এইখানে অলরেডি পোস্ট করা আছে। ওই পোস্টটাকে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন। সেখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট করে সিলেক্ট পোস্টে চলে যাবেন এবং আপনি আপনার পেজ থেকে ওই যে পেজ উপরে সিলেক্ট করা হইছে, ওই পেজ থেকে দেখে নিবেন যে কোন পেজ বা কোন পোস্ট অ্যাকচুয়ালি আপনি করতে চাচ্ছেন। যেমন এখানে যেগুলো পোস্ট, তাই না? আমি যদি সাপোজ এই পোস্টটার জন্য অ্যাড রান করতে চাই, পোস্টটাকে সিলেক্ট করে দিয়ে আমি সাপোজ এখানে কন্টিনিউ করে দিলাম। এই পেজটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। এই তো। যে পোস্টটা আমার অলরেডি আগে থেকে আমার পেজে করা ছিল, এটা অটোমেটিক্যালি আসছে। তো এখন এটা যদি আপনি পেজে আগে থেকেই পোস্ট করা আছে এমন কোন একটা কনটেন্টের জন্যে যদি অ্যাড রান করতেন, দেন এভাবেই করে দিবেন। আর কিছু দরকার নাই। যেমন এই যে এখানে টোটাল একটা ডিজাইন চলে আসছে এবং পিপল অ্যাড অ্যাকচুয়ালি এখান থেকে এভাবেই দেখবে আমাদের। আম এখান থেকে এই তো টোটালি আমাদের অ্যাডটা এভাবেই দেখতেছে। কি হলো? এই তো।
সিম্পলি এই যে এই হচ্ছে অ্যাডের স্ট্রাকচার, অ্যাডের ছবি। আর এখানে আর কিছুই নাই। হ্যাঁ? এখানে কল টু অ্যাকশন বাটন কিছু দেওয়া নেই। কজ অফ হচ্ছে এখানে ইউজ এক্সিস্টিং পোস্টে হচ্ছে কিছুই দেওয়া যাবে না। যেভাবে সেভাবেই থাকবে। এভাবে জাস্ট যেহেতু আমরা রিচ ক্যাম্পেইন সো এটা শুধু রিচ করবে। পিপল কতটা শেয়ার হচ্ছে, কতটা লাইক হচ্ছে এই ব্যাপারগুলো আসবে। সিম্পল। আর যদি আমরা ক্রিয়েটেড এ আসি সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ নিজেরাই একটা অ্যাড ক্রিয়েট করব এখানে। সো ক্রিয়েটেড এ আমরা ৩ রকম স্টাইলে করতে পারি। একটা হচ্ছে আমরা সিঙ্গেল জাস্ট ইমেজ অথবা সিঙ্গেল একটা ভিডিও দিয়ে অ্যাড রান করতে পারি। আমরা চাইলে ক্যারোজাল ইমেজ, ক্যারোজাল বলতে যে স্লাইড হিসাবে আসে একটার পর একটা, একটার পর একটা আসতেই থাকে, আসতেই থাকে। ওইটা হচ্ছে ক্যারোজাল। আর চাইলে আমরা কালেকশন দ্যাট মিনস হচ্ছে আমরা হচ্ছে ক্যাটালগ সেল দেখাইছিলাম, ক্যাটালগ অ্যাড, ক্যাটালগ থেকে হচ্ছে আমরা অ্যাড রান করতে পারি। তো এখন কথা হচ্ছে যখন আপনার ইমেজ অথবা ভিডিও দিতে যাব, সো ভিডিওর একটা লিমিটেশন আছে। তো ধরেন আমরা সিঙ্গেল ইমেজ দিয়ে একটা ভিডিও অ্যাড রান করব। তো এখান থেকে মিডিয়া আমরা অ্যাড করে নিব। যে আসলে কি দিয়েছে বা আমরা চাইলে ভিডিও এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো, আমরা অ্যাড করতে পারি। যাই করেন ভিডিও অ্যাড করেন আর ইমেজ অ্যাড করেন, মাথায় রাখতে হবে এই ভিডিও যদি আপনাকে অ্যাড করতে হয়, ভিডিওর যে সাইজ, সাইজ বলতে ভিডিও লেন্থের কথা বলি নাই, কত মিনিট সেটা না, ভিডিও সাইজ, ফাইলের সাইজ 25 এমবির বেশি হইতে পারবে না। 25 এমবির ভেতরে রেখে আপনি এখন 100 মিনিটের ভিডিও দেন, কোনো সমস্যা নাই। বাট সাইজ 25 এমবি হইতে হবে। 25 এমবির বেশি আপনি এখানে ইউজ করতে পারবেন না। এটা ফেসবুকের রুলসে নাই। সো 25 এমবির ভিতরে করতে গেলে আপনাকে এখন কি পরিমাণ কি বলে লেন্থের মধ্যে দিতে হবে বুঝতে পারেন, 10 সেকেন্ড 5 সেকেন্ড এরকম লেন্থের ভিডিও হয়। সো যদি আপনি ক্রিয়েট করতে হয়, আর যদি বলেন যে ভাই অনেক ভিডিও তো দেখি অ্যাড চলে 1 ঘন্টার ভিডিও, হ্যাঁ ওইগুলো হচ্ছে ওই এক্সিস্টিং পোস্ট থেকে করা। জাস্ট ওই আগে থেকে পেজে পাবলিশ করে রাখছে, জাস্ট এক্সিস্টিং পোস্ট থেকে পোস্টটা সিলেক্ট করে দিছে, তখন বাট এখানে আপনি আপলোড করতেছেন। সো যখন আপলোড করতেছেন তখন তাদের একটা আলাদা একটা লিমিটেশন আছে। সো আমরা একটা ইমেজ দিব, সো অ্যাড ইমেজ অ্যান্ড অ্যাড ইমেজ থেকে সেটা আমরা কি করবো, যেহেতু আমাদের কম্পিউটারে হচ্ছে ইমেজটা আছে, সো আমরা ডিরেক্টলি এখান থেকে ইমেজটাকে আপলোড করে দিব। সো আপলোড ইমেজ অ্যান্ড এখান থেকে মনে করেন যে আমরা একটা ইমেজ নিই, যদি সাপোজ এসইও কি বা এসইও নিয়ে একটা ইমেজ নিচ্ছি, এটা নেই। সো ইমেজ একটা আপলোড করি এখানে। তো এই তো ইমেজটা সিলেক্ট করে নিয়ে আমরা জাস্ট নেক্সট করি। এখান থেকে আপনি চাইলে ইমেজটাকে আপনি অপটিমাইজ করতে পারেন। আমরা যেহেতু প্লেসমেন্ট সিলেক্ট করছি অনেকগুলা, যেখানে স্টোরিতে যাবে, লাইভ ভিডিওতে যাবে, ইনস্ট্যান্ট আর্টিকেলে যাবে। সো সেখানে আপনি যদি এই যে ভিডিওর যে টোটাল যে সাইজ অ্যাকচুয়ালি, সেই সাইজটাকে আপনি চাইলে অরিজিনাল বা ক্রপ করেও আপনার জন্য রাখতে পারেন। ঠিক আছে? সো ফেসবুক নিজে থেকে কিছু রিকমেন্ড করছে, আপনি চাইলে আপনার রিকমেন্ডেশনটা এখানে রাখতে পারেন। রেখে এটাকে অপটিমাইজ করে জাস্ট ডান দিয়ে দেন। অপটিমাইজ কমপ্লিট। এই হচ্ছে আমার ইমেজ অ্যান্ড ইমেজের পর এইখানে হচ্ছে আমরা টেক্সটগুলো দিব। এখন টেক্সটের জায়গা হচ্ছে একটা হচ্ছে প্রাইমারি টেক্সট, আরেকটা হচ্ছে আর কিছু আছে? আচ্ছা এটার জন্য শুধু প্রাইমারি টেক্সটই আছে। যেহেতু রিচ ক্যাম্পেইন। সো এই তো। সো এখানে আমরা যা লেখা লিখে দিব এই প্রোডাক্ট বা এই অ্যাড সম্পর্কিত আসলে কি। সো আমরা সাপোজ দিলাম যে হোয়াট ইজ দিস? এটা আমার টেক্সট সাপোজ। আপনাকে ক্লায়েন্ট আগেই দিয়ে দিবে অথবা আপনি আগে থেকেই লিখে রাখবেন। যে কপিগুলোকে আপনি জাস্ট দিয়ে দেবেন। যেমন আমি এখানে যে হোয়াট ইজ দিস লিখে দিছি। সো হোয়াট ইজ দিস। তারপরে যে আপনি অ্যাড অপশন, আপনার যদি আরো টেক্সট লেখার অপশন হয়, টোটাল আপনি ৫ টা এরকম প্রাইমারি টেক্সটের জন্য ৫ টা লাইন নিতে পারেন বা ৫ টা বক্স নিতে পারেন এবং ৫ টা বক্সের মধ্যে আপনি লিখতে পারেন। কোনো সমস্যা নাই। এবং আপনি যদি মনে হয় যে না এখন এটার সাথে আমি আমার ওয়েবসাইটটাকে এড করে দিব, দেন আপনি এখান থেকে ক্লিক করে ওয়েবসাইটটাকে এড করে দিতে পারেন আপনার জন্য। সেই ক্ষেত্রে এখানে অবশ্যই ওয়েবসাইটের একটা শর্ট হেডলাইন দিবেন। হেডলাইনটা একদম নিচের দিকে থাকবে। সাপোজ আমি এখানে দিলাম যে এসইও শর্ট কোর্স। আপনি দিতে পারেন আইদার, দরকার নাই, ডিপেন্ডস অন ইউ ব্রাদার, আপনি দিবেন কি দিবেন না। আপনি অবশ্যই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, যদি ক্লায়েন্ট ওয়েবসাইট দিতে বলে দেন এটা দিবেন। এবং কল টু অ্যাকশন বাটন কি হবে? বাটন বলতে এখানে লেখা আছে লার্ন মোর, দেখেন এখানে লার্ন মোর আছে। আমরা যদি একটা দেখি এই যেখানে লেখা আছে এসইও শর্ট কোর্স নিচের দিকে লার্ন মোর।
তো এখান থেকে যদি বলি যে না লার্ন মোড দিব না, আমরা লার্ন মোড না দিয়ে আমরা ইউজ করব অ্যাপ্লাই নাও, কন্টাক্ট আস, লিসেন নাও, এখানে যে যেগুলো আছে এগুলো দিতে চাচ্ছি। সো এখান থেকে আমরা দিতে পারি যে কন্টাক্ট আস, ওয়েবসাইট দিয়ে বললাম যে লার্ন মোড না কন্টাক্ট আস। তো কন্টাক্ট আসের মধ্যে এখন এখানে নিচে উপর হচ্ছে প্রাইমারি টেক্সট এবং নিচের দিকে এসিও শর্ট কোর্স, দেন এখান থেকে যে কন্টাক্ট আস দিয়ে দিছি গুগল। তো এইটা হচ্ছে এই যে এখন একটা রান করলাম, সবকিছু ঠিকঠাক থাকলে এই ইউআরএল প্যারামিটার কি এগুলো পরে দেখবো, এগুলো ইভেন্টের জন্য কাজে লাগবে। সো ইভেন্টের ব্যাপারগুলো একটু পরে দেখবো, ওয়েবসাইটের ইভেন্ট ক্রিয়েশনটা এখন দেখবো না। তো আপাতত এই হচ্ছে অবস্থা। এরপর দিন পাবলিশ মানেই পাবলিশ, ফেসবুক কিছুক্ষণ রিভিউতে রাখবে, দেখবে অ্যাডে সবকিছু ঠিকঠাক আছে কিনা, গাইডলাইন আপনি মানছেন কি মানেন নাই, দেন অটোমেটিক্যালি এরপর এটাকে অ্যাক্টিভেট করে দিবে, সমস্যা নেই। বাট কথা হচ্ছে এই যে বেসিক থিংটা এখানে যারা বিগিনার আছেন তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ইস্যু। সো তারা একটাবার প্র্যাকটিস দেন, নেক্সট ক্লাসে এটাকে আমরা আরেকটু কমপ্লেক্স করে ক্রিয়েট করার ট্রাই করব। ইভেন এখানে যে বিভিন্ন ধরনের প্যারামিটারগুলো আছে, অ্যাকচুয়ালি এই প্যারামিটার কাজ কি বা প্যারামিটার আমরা কেমনে বানাতে পারি, নতুন প্যারামিটার বানাতে পারি এখান থেকে আলাদা আলাদা করে, হ্যাঁ। সো এই প্যারামিটারগুলো কি কাজ করে বা কিভাবে বানাবো, এই প্যারামিটারগুলো অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসে দেখবো। সো আজকে এতটুকুই, থ্যাংক ইউ।